ওয়েলকাম এভরিবডি। আজকের আসলে ক্লাস ছিল, শিডিউল ক্লাস ছিল হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, কিন্তু যেহেতু হাইপারটেনশন একটা লার্জ চ্যাপ্টার এবং গত ক্লাসে অল্প কয়েকটা স্লাইড আমরা আলোচনা করেছিলাম এবং এটাতে ছিল মূলত ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং এপিডেমিওলজি বিশেষ করে। তো ওটা লার্জ পার্ট যেটি প্যাথোফিজিওলজি এবং ম্যানেজমেন্ট ইস্যু, এগুলো নিয়ে আমরা আজকে আলাপ করবো ইনশাল্লাহ। আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইয়ে করবো, প্রেজেন্ট করবো। তো প্যাথোফিজিওলজি অফ হাইপারটেনশন এটা আসলে খুব একটা প্যালাটেবল না, তারপরও আমাদেরকে জানতেই হবে এজ এ কার্ডিওলজিস্ট। প্রথমে আলাপ করবো যে বেসিক প্রিন্সিপল অফ ব্লাড প্রেশার রেগুলেশন। এখানে কয়েকটা কথা আছে। The regulation of blood pressure is a complex physiologic function that depends on the integrated actions of multiple cardiovascular, renal, neural, endocrine, and local tissue control systems. Three important short-term neural control systems begin to function within seconds after a sudden change in blood pressure. These are arterial baroreceptor system, chemoreceptor system, and the central nervous system. Each of these nervous control mechanisms works rapidly and have a potent effect on blood pressure. This is a diagram. Here we say, see that these are the three mechanisms: chemoreceptor, baroreceptor, and CNS ischemic response. Baroreceptor pressure change, the baroreceptor in the carotid body response, and chemoreceptor when the blood gas change is occurred, it responds. And in case of hypertension or blood pressure change, the central ischemic response occurs. These are within few minutes, few seconds. And একটা বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা সিস্টেমের যে এগুলো ব্লাড প্রেশার চেঞ্জটাকে পুরোপুরি নর্মাল নিয়ে আসতে পারে না। হ্যাঁ, এটাকে ফিডব্যাক গেইন বলা হয়, যে ফিডব্যাক গেইনটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক গেইন পুরোপুরি পারে না। কিন্তু অ্যানাদার সিস্টেম যেটা শুরু হয় আফটার ফিউ আওয়ার্স, মিনিটস অর আওয়ার্স, রেনাল বডি ফ্লুইড সিস্টেম, এটার ইফেক্টটা হচ্ছে ইনডেফিনিট। যতক্ষণ পর্যন্ত ব্লাড প্রেশার নর্মালে না আসবে ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা কার্যকরী হয়। আর এই শর্ট টার্ম তিনটা সিস্টেম হচ্ছে যে এগুলো একটা পর্যায়ে কাজ করে আবার ইয়েতে চলে আসবে, নর্মালে চলে আসবে, ব্লাড প্রেশার হয়তো কিছুটা রেস্ট তখন থাকবে। উইদিন এ ফিউ মিনিটস অর আওয়ার্স আফটার এ ব্লাড প্রেশার ডিস্টারবেন্স, সেভারাল এডিশনাল কন্ট্রোল সিস্টেম রিঅ্যাক্ট। ওইগুলো ছাড়াও আরো কিছু কন্ট্রোল সিস্টেম আছে যেগুলো হচ্ছে শিফট অফ বডি, shift of fluid from the interstitial spaces into the blood system in response to decreased blood pressure or vice versa. Renin-angiotensin system, which is activated when blood pressure falls to too low, suppressed when blood pressure increases above normal. Multiple vasodilatory systems that are stimulated when blood pressure increases above normal. These are the additional systems. And there is another long-term blood pressure control system, the renal body fluid feedback system, that does not stop functioning until the arterial pressure returns nearly to its original control level. Under steady state conditions, there must always be a precise balance between intake and output of salt and water. Otherwise, there would be continued accumulation or loss of fluid leading to complete circulatory collapse within a few days. A key mechanism for regulating salt and water balance is pressure natriuresis and diuresis. The effect of increased blood pressure to raise sodium and water excretion. এই প্রেশার নেটিউরেসিস এবং ডায়ারেসিসটা হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার, যখন সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিশনটা বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে ওয়াটার এক্সক্রিশন বাড়বে, সোডিয়াম এক্সক্রিশন বাড়বে, আলটিমেটলি ব্লাড প্রেশার নরমালে চলে আসবে। আমার এই ছবিগুলো কিন্তু আগেই বলে দিচ্ছি, অনেকগুলো ছবি আছে কিন্তু স্পষ্ট না আমার ক্যামেরার কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড প্রেশার বাড়লে আলটিমেটলি একটা পর্যায়ে সোডিয়ামের ইনটেক একটা লেভেল পর্যন্ত সোডিয়াম ইনটেক ঠিক আছে, তারপরে সোডিয়াম ইনটেক বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, এবং কিডনি যদি ভালো থাকে তাহলে আবার ওই ডায়ালিসিস করে নেট্রিউরেসিস করে এটা নরমাল করে দেবে। কিন্তু when kidney is
there is pathology in the kidney or renal system, তখন কিন্তু এবং যেগুলো ফ্যাক্টর এখানে জেনেটিক, ডায়েট, নিউরোহিমোরাল, ইন্টাররেনাল, এক্সট্রারেনাল বিভিন্ন ফ্যাক্টর যখন কাজ করবে তখন কিডনি ওই সোডিয়াম এবং ওয়াটার এক্সট্রাকশন করতে পারবে না, না পারলে এগুলো অ্যাকুমুলেশন হবে এবং অ্যাকুমুলেশন হয়ে এক্সট্রা সেলুলার সোডিয়াম এবং ফ্লুইড ভলিউম বাড়বে, আলটিমেটলি ভেনাস রিটার্ন বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং কার্ডিয়াক আউটপুট যখন বাড়বে এটাই যখন আমরা জানি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনটু কার্ডিয়াক আউটপুটই মানে হচ্ছে আর্টেরিয়াল প্রেসার, আলটিমেটলি প্রেসার বাড়বে। সেই প্রেসার বাড়ার সাথে সাথে আবার ওই একই সিস্টেম এবং এটা একটা ভাইস ভার্সা হয়ে বিসিএস সাইকেলের মতো চলতেই থাকবে, প্রেসার বাড়তেই থাকবে। It is the only feedback system, a renal system, only feedback system for blood pressure regulation in the body that displays near infinite feedback gain, and this property makes it a dominant long-term controller of blood pressure. So there is a shift of pressure natriuresis that appears to initiate and sustain the hypertension. In abnormal kidney function, either due to intrarenal disturbances or due to extrarenal disturbances, there is decreased ability of kidney to excrete sodium and water and eventually increase arterial pressure. Renal mechanism of hypertension. In all known monogenic forms of hypertension, the common pathway to hypertension appears to be increased renal tubular sodium reabsorption caused by mutations. It directly increases renal electrolyte transport or the synthesis or activity of antidiuretic hormones. তিনটা কাজ করতে পারে, হয় ইলেকট্রোলাইট ট্রান্সপোর্টটাকে ইনক্রিজ করবে, অথবা এটা সিনথেসিস করবে, অথবা অ্যান্টিনাইট্রিউরিক হরমোনসগুলোকে সিনথেসিস করতে পারে, অথবা এদের অ্যাক্টিভিটি বাড়াতে পারে। As blood pressure increases, initial renal changes are obscured by compensation that restore kidney function toward normal. The increase in blood pressure then initiates a cascade of cardiovascular changes, including increased peripheral vascular resistance. Specific abnormalities of kidney function are often difficult to identify in most patients with primary hypertension. The one aspect of kidney function that is abnormal in all types of experimental and clinical hypertension is renal pressure natriuresis. Pressure natriuresis is reset in hypertensive subject. এটাই হচ্ছে মেইন কথা, যে হাইপারটেনশনে প্রেসার নাইট্রিউরেসিসের নরমাল যে মেকানিজমটা আছে সেটা রিসেট হয়ে যায়, আগের মতো থাকে না। রেনাল অ্যাবনর্মালিটিস দ্যাট ক্যান কজ ক্রনিক হাইপারটেনশন, কিডনির নিজস্ব কিছু অ্যাবনর্মালিটি আছে, যেমন ইনক্রিজ প্রি গ্লোমেরুলার রেজিস্ট্যান্স, যেগুলো আমরা ইউজুয়ালি সুপ্রারেনাল কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, রেনাল আর্টারি স্টেনোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিসে আমরা এটা পাই। রেনাল কিডনি নিজে ভালো, কিন্তু তার সাপ্লাইং ভেসেলগুলো তখন প্যাথোলজি থাকে আর কি। আর একটা হচ্ছে যে ডিক্রিজ গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এটা ইউজুয়ালি গ্লোমেরুলার নেফ্রাইটিসে যে হাইপারটেনশন এবং ডায়াবেটিক পেশেন্টের হাইপারটেনশনে এই মেকানিজমটা কাজ করে। নেক্সট হচ্ছে যে রিডিউসড নাম্বার অফ ফাংশনাল নেফ্রনস, এজিং এ এটা হয়ে থাকে। তারপরে ইনফাকশন, ইসকেমিয়া, রেনাল ট্রান্সপ্লান্ট, এগুলোতে ফাংশনাল নেফ্রন কমে থাকে, সেজন্য আলটিমেটলি কিডনির প্যাথোলজি শুরু হয়। ইনক্রিজ টিউবুলার রিঅ্যাবজর্পশন, যেমন সল্ট ইনটেক করলে যেটা হয়, তো সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ে। Now come to neural mechanism of hypertension. Sympathetic overactivity has been demonstrated as a mechanism of hypertension in some conditions like obesity, early type 2 diabetes mellitus, and prediabetes, CKD, heart failure, sleep apnea, and immunosuppressive therapy, especially with cyclosporine. In these conditions, central sympathetic outflow can be driven by deactivation of inhibitory neural input like baroreceptor, or activation of excitatory neural input like carotid body chemoreceptor, renal efferents, or by circulating angiotensin II. তিন ভাবেই করতে পারে। The sympathetic nervous system is well known to regulate short-term changes in blood pressure, such as transient surge in blood pressure during physical and emotional stress. Sustained sympathetic overactivity contributes to long-term BP regulation. The renal sympathetic nerves are the most potent stimuli to renin release by stimulation of beta-1 receptor and to renal sodium reabsorption by stimulation of alpha-1 receptor, regulating sodium-potassium ATPase in the collecting duct. In addition,
Norepinephrine's action on alpha-1 adrenoceptor constitute a trophic stimulus to cardiac and vascular smooth muscle hypertrophy. তাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে রেনাল সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন বিশেষ করে ব্লাড প্রেশার বাড়তে পারে। দেন ভাস্কুলার মেকানিজম, এন্ডোথেলিয়াল সেল ডিসফাংশন এবং ভাস্কুলার রিমডেলিং এই দুটো এখানে আছে। দিস ইজ endothelial cell dysfunction হচ্ছে this is by the production of superoxide anion, other reactive oxygen species that quench nitric oxide, thus reducing its bioavailability. So endothelial dependent vasodilator is disrupted. Nitric oxide is a vasodilator and it is disrupted in endothelial cell dysfunction. Vascular remodeling হচ্ছে endothelial cell dysfunction, neurohumoral activation, elevated blood pressure cause remodeling of blood vessels, which further perpetuates the hypertension. Increased media to lumen ratio is the hallmark of hypertension, hypertensive remodeling in small and large arteries. Hormonal mechanism, that is well-known renin-angiotensin-aldosterone system. Activation of renin-angiotensin-aldosterone system is one of the most important mechanisms contributing to endothelial cell dysfunction, vascular remodeling, and hypertension. Although the renin-angiotensin-aldosterone system has many components, its most important effects on blood pressure regulation are exerted by angiotensin II, which participates in both short and long-term control of arterial pressure. Angiotensin II causes salt and water retention by increasing sodium reabsorption through stimulation of aldosterone secretion, by direct effects on epithelial transport system, and by hemodynamic effects. In the three way, this angiotensin II can increase blood pressure. Here we see that renin, which is a protease, it is produced in the juxtaglomerular cell of the kidney. It activates angiotensinogen into angiotensin 1, and this angiotensin 1 is converted by angiotensin converting enzyme to angiotensin 2. Angiotensin converting enzyme, it is mostly found in the pulmonary system, the lungs, also in the cardiac and vascular system. And angiotensin 2 has multiple effect on vascular system, cardiovascular system. One is the sympathetic activation we discussed in the earlier, reactive oxygen species release, inflammatory action, cell growth, and aldosterone activation. Through these systems, angiotensin 2 acts on the vascular system and increase the blood pressure. স্পষ্ট না, তারপরে এখানে কিছু ব্যাপার আছে। রেনাল প্যারেনকাইমাল কিছু ডিজিজ আছে যেগুলোতে হতে পারে অ্যাকিউট এন্ড ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে পলিসিস্টিক কিডনি ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইড্রোনেফ্রোসিস, নিওপ্লাজম, এই সমস্ত রেনাল হচ্ছে প্যারেনকাইমাল ডিজিজ এগুলো। আর ভাস্কুলার ডিজিজের মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ইন্টারনাল ভাস্কুলাইটিস এগুলোতে হতে পারে কিডনি ইনভলভড। তারপর রেনাল ফেইলিওর, আমরা জানি যে লস অফ কিডনি টিস্যু, রেনাল ফেইলিওরে এই যে রেনাল ফেইলিওরে হাইপারটেনশন হয়, আবার হাইপারটেনশন ইজ দ্য কজ অফ রেনাল ফেইলিওর অলসো। মাল্টিপল এন্ডোক্রাইন সিস্টেম, দ্যাট ইজ Cushing syndrome, primary aldosteronism, pheochromocytoma, acromegaly, these are the secondary causes. Pregnancy-induced hypertension, sleep apnea, discussed earlier, increased intracranial pressure, that is brain tumor or encephalitis, and so many exogenous hormones and drugs. Some important drugs should be mentioned, usually the anti-cancer cyclosporine, amphetamine, estrogen, that are contraceptive pills, and NSAID and steroid and non-steroid anti-inflammatory drugs. These are the important secondary causes. Some genetic causes should be mentioned. Gene variants along with environmental factors. Usually hypertension is a polygenic disease, which that is genetic factors and environmental factors acts together and create hypertension. But there are some monogenic variety also. That is familial hyperaldosteronism type 1, type 2, congenital adrenal hyperplasia, Liddle syndrome, apparent mineralocorticoid excess,
pseudohypoaldosteronism type 2, mineralocorticoid receptor activating mutation. These are the very rare varieties. It is the summary of pathophysiology. এখানে জেনেটিক ইনফ্লুয়েন্স যেটা বললাম তার সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুটো মিলে যেটা তিনটা ইফেক্ট হতে পারে। একটা হচ্ছে যে ডিফেক্টস ইন দ্য রেনাল সোডিয়াম হোমিওস্টেসিস, যেটা আমরা আগে আলোচনা করেছি, তার সাথে ফাংশনাল ভেসোকনস্ট্রিকশন হতে পারে এবং ভাস্কুলার স্মুথ মাসল গ্রোথ এন্ড ভাস্কুলার চেঞ্জ হতে পারে। তো রেনাল সোডিয়াম হোমিওস্টেসিসে যেটা হবে যে ইনএডিকুয়েট সোডিয়াম এক্সক্রিশন, যেটা আলোচনা করেছি, তার ফলে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে, প্লাজমা ভলিউম বাড়বে, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বাড়বে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়বে, আউটপুট বাড়লে হাইপারটেনশন ডেভেলপ করবে। কার্ডিয়াক আউটপুট যখন বাড়বে, কিছু অটো রেগুলেশন কাজ করবে, কিন্তু এক পর্যায়ে অটো রেগুলেশন গুলো আলটিমেটলি ফেইলিওর হয়ে যাবে। আর ওইদিকে ফাংশনাল বেসিক কনস্ট্রিকশনের কারণে ভাস্কুলার অ্যাক্টিভিটি বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়বে। ভাস্কুলার রিমডেলিং এর কারণেও আলটিমেটলি ভাস্কুলার থিকনেস বাড়বে, ওয়াল থিকনেস বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লো, হাইপারটেনশন, ব্লাড প্রেশার বাড়বে, আবার কার্ডিয়াক আউটপুট বাড়লো, ব্লাড প্রেশার বাড়বে। কারণ এই দুইটাই আমরা জানি যে ফ্যাক্টর অফ দা বিপি, ব্লাড প্রেশার। Now come to diagnosis and evaluation of hypertension. Initial evaluation আমরা যেটা বলবো যে initial evaluation for hypertension should accomplish three goals. Number one, measurement and staging of blood pressure. Number two, assessment of patient's overall cardiovascular risk. And number three, detection of secondary forms of hypertension. এই তিনটা জিনিস আমাদেরকে অ্যাসেস করতে হবে। তো ব্লাড প্রেশার মেজারমেন্ট টেকনিক, এটা আসলে সবাই জানি, তারপরে উল্লেখ করতে হয়। ব্যাপারটা হচ্ছে যে এটাই একমাত্র টুল যেটা দিয়ে আমরা একটা হাইপারটেনশন পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করব ইনিশিয়ালি। হাইপারটেনশনের জন্য যে আলাদা ল্যাবরেটরি কোনো টেস্ট আছে যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব, এরকম কিছু না। বা ডায়াবেটিসের মতো যে ব্লাড সুগার দেখবো বা এগুলো এরকম না। তো যেটা হচ্ছে যে এখানে কতগুলো নর্মস আছে যেগুলো আমরা সবাই জানি, তারপরে অনেক সময় আমরা ফলো করতে পারি না। বিশেষ করে ইন দ্য অফিস, ব্লাড প্রেশার শুড বি মেজার্ড at least twice after 5 minutes of rest, with the patient seated on a chair, the back supported and the arm bare and at heart level. The cuff should be appropriate sized. Tobacco and caffeine should be avoided for at least 30 minutes. For the first time, blood pressure should be measured in both arms and after 5 minutes of standing. Especially when patient is elderly or diabetic, we should measure the standing blood pressure also. This is a box টা সবাই জানেন, এটা ডেভিডসনের বক্স, এবং ডেভিডসনে হাউ টু মেজার ব্লাড প্রেশার এই হেডিং দিয়ে যে বক্সটা আমি আমাদের যখন এমবিবিএস ফিফথ ইয়ারে যখন পড়ি, তখন ডেভিডসনের 16th এডিশনেও এই বক্সটা ছিল। তারপরে ডেভিডসনের অনেক পরিবর্তন, অনেক কিছু মাইনাস, অনেক কিছু প্লাস হয়েছে, কিন্তু আমি অবাক গেলাম পরবর্তী যতগুলো এডিশন, কোন এডিশনে এই সিম্পল একটা বক্সটাকে কিন্তু ইয়ে করে নাই, এটাকে অমিট করে নাই, যে এটা এত সিম্পল যে এটা বাদ দেয় নাই। এতে বোঝা গেল যে এই জিনিসগুলোই হচ্ছে ব্লাড প্রেশার, হাইপারটেনশন পেশেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা প্র্যাকটিসে আমরা অলওয়েজ আমরা প্র্যাকটিস করতে হবে, কিন্তু হয়তো সবসময় পারি না। এখানে সেই একই পয়েন্ট, কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে ইউজ এ মেশিন দ্যাট হ্যাজ বিন ভ্যালিডেটেড, ওয়েল মেনটেইনড এন্ড প্রপারলি ক্যালিব্রেটেড। ওই ব্লাড প্রেশার মেশিন একবার নিলাম আর 3-4-5 বছর চলে যাচ্ছে, একটা প্রেশার মেশিন দিয়ে চলতেছে, এরকম যেন না হয়। মেজার সিটিং ব্লাড প্রেশার রুটিনলি with additional standing blood pressure in elderly and diabetic patients and those with possible postural hypertension, যেটা আগে বলেছি। পেশেন্টকে রেস্ট দ্য পেশেন্ট ফর 2 minutes অফ, কোনো জায়গায় 5 minutes আছে। টাইট ক্লথিং রিমুভ করতে হবে আর্ম থেকে, যাতে টাইট ক্লথিং এ কিন্তু সিস্টোলিক প্রেশার ফলসলি বাড়তে পারে। সাপোর্ট দ্য আর্ম এট দ্য লেভেল অফ দ্য হার্ট, এই জিনিসটা এখানে একটু বলে রাখি। সাপোর্ট দ্য আর্ম এট দ্য লেভেল অফ দ্য হার্ট, এটা সিটিং এ খুব ভালোই পারা যায়, কিন্তু আমরা যখন বেড রিডেন পেশেন্টকে
বিশেষ করে শিশুতে আমরা যখন ব্লাড প্রেশার তখন শিশুর ডান অথবা বাম থেকে কাত হয়, দ্যাট ইজ ল্যাটারাল পজিশনে যখন পেশেন্টটা থাকে তখন কিন্তু ব্লাড প্রেশার মাপলে আইদার আইদার হার্ট লেভেল থেকে উপরে হয়ে যাবে অথবা নিচে হয়ে যাবে, এটা কিন্তু হবে না। ইউজুয়ালি পেশেন্টটাকে এই সুপাইন করতে হবে। সুপাইন করার পরেও দেখা যাবে যে হয়তো আর্মটা নিচে পড়ে আছে, সেই ক্ষেত্রে মোটামুটি একটু পিলো টিলো দিয়ে আর্মটাকে হার্ট লেভেলে আনতে হবে, তারপরে মাপতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। কাফের যে ব্যাপারটা বলছি, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ইউজ করতে হবে, যাতে ওই ব্লাডারটা অ্যাটলিস্ট আর্মের টু থার্ড কভার করে, এবং প্রেশার স্লোলি ডিফ্লেট করতে হবে 2 মিলিমিটার পার সেকেন্ড, এবং ইউজুয়ালি ব্লাড প্রেশারের রিডিংটা হবে নিয়ারেস্ট 2 মিলিমিটার। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ব্লাড প্রেশার 155/95, ইউজুয়ালি কিন্তু এই এই গাইডে আমরা যেটা বলতে দেখতে পাচ্ছি যে 55 মানে দ্যাট ইজ অড নাম্বারে কিন্তু হচ্ছে না, আইদার 56, 54 অর 94, 96 সেভাবে মানে রিডিং করতে হবে। এবং এটা আমরা সবাই জানি যে করাকফ সাউন্ডের ফেজ বি যেটা, ফেজ 5 যেটা, সেই ফেজ 5টাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হিসেবে নেব। এবং ইউজুয়ালি একটা ভিজিটে কমপক্ষে 2টা মেজারমেন্ট নিতে হবে। 2টা মেজারমেন্ট নিতে হবে, এর মধ্যে হাইয়েস্টটাই আমরা গ্রহণ করব। Now come to ambulatory blood pressure measurement. It is an important issue, though not practicing in our, আমি জানি না কি কারণে স্যার হয়তো বলতে পারেন যে এটা কেন এটা ইউজ হচ্ছে না, বা এটা মানে জাস্ট আমরা এখন পর্যন্ত থিওরিটিক্যালি আমরা পাচ্ছি, তো জিনিসটা তো ইম্পর্টেন্ট ছিল। It is a non-invasive, fully automated technique in which multiple blood pressure measurements are recorded over an extended period of time, typically 24 hours. Normal ambulatory blood pressure values for adults, that is non-pregnant, are less than 135 systolic, 85 diastolic millimeter mercury while awake, and less than 120 or 75 millimeter mercury during the night. তাহলে এভারেজ করলে আমরা পাবো যে 130/80। এটার ইন্ডিকেশন, কিছু ইম্পর্টেন্ট ইন্ডিকেশন আছে, বিশেষ করে হোয়াইট কোট হাইপারটেনশন। এটা আমরা আগে আলোচনা করেছি, হোয়াইট কোট কি, মাস্ট হাইপারটেনশন। হোয়াইট কোটে যেখানে অফিস ডিউটিটা বেশি থাকবে কিন্তু অ্যাম্বুলেটরি অথবা হোম ব্লাড প্রেশার ম্যানেজমেন্টে দেখা যাবে যে নর্মাল আছে। মাস্ট হাইপারটেনশন তার অপোজিটটা, অফিস ডিউটি কম থাকবে এবং হোম ব্লাড প্রেশার মনিটরিং বেশি থাকবে। অ্যাপারেন্টলি রিফ্র্যাক্টরি হাইপারটেনশন বাট লিটিল টার্গেট অর্গান ড্যামেজ, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এবং সাসপেক্টেড অটোনমিক নিউরোপ্যাথি, অ্যাপারেন্ট ড্রাগ রেজিস্ট্যান্ট হাইপোটেনসিভ সিমটমস অর অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, এপিসোডিক হাইপারটেনশন, কিছু হাইপারটেনশন আছে এপিসোডিক, সেগুলোতে আমরা এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটা, এই টেকনিকটা আমরা ইউজ করতে পারি। ইট ইজ এ সিম্পল ডিভাইস, সো মেনি ডিভাইসেস আর ইন দ্য মার্কেট, অলমোস্ট অনেকটা আমার কাছে মনে হচ্ছে ইয়ের মতোই, আমরা যে হল্টার ইউজ করি সেই হল্টারের মতোই। এটা হয়তো পরবর্তীতে আমরা ব্লাড প্রেশার গুলো অ্যানালাইসিস করে আমরা এটা রেজাল্টে আসি। এটার অনেকটা বিকল্প হিসাবেই আছে যে হোম ব্লাড প্রেশার মনিটরিং, এটা আমাদের ঘরে ঘরে সবাই সম্ভবত এই হোম ব্লাড প্রেশার মনিটরিং এর কারণেই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর অতটা পরিচিতি হয় নাই আর কি। It is a useful adjunct in the management of hypertension and is a practical option to assess differences between office and out of office blood pressure by eliminating the white coat effect. White coat hypertension and white coat effect differences. Proper use of a validated and accurate device and adequate training are required for home blood pressure monitoring. এই adequate training না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হতে পারি। প্রায় ঘরে ঘরে সবারই ব্লাড প্রেশার মেশিন আসে, তারপর দেখা গেল যে আনইউজুয়ালি কেউ হয়তো হাইপো অথবা হাইপার হয়ে গেছে, এরকম অনেক সময় বলে আর কি। এটা পরবর্তীতে দেখা গেছে যে না, আসলে ঠিক না, মানে এডুকেট ট্রেনিং না থাকার কারণে এটা অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয়। Normal home blood pressure levels are reading less than 135/85 millimeter mercury. It improves compliance with antihypertensive medications and it is a good predictor of cardiovascular risk. History and physical examination.
আসলে ব্লাড প্রেশারের পেশেন্টের আমরা যেটা জানি যে মোস্ট অফ দ্য পেশেন্টস আর অ্যাসিম্পটোমেটিক এবং ইউজুয়ালি সিমটম তেমন একটা থাকেই না। Some patients may come with giddiness or headache. The percentage is very low. Maximum patients are uh, either incidentally diagnosed or at the stage of complications, diabetic, nephropathy, retinopathy, neuropathy, the complication নিয়ে আসে। তো আমরা যে কি ইস্যুস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড ইন দ্য হিস্ট্রি, ইনক্লুডিং হিস্ট্রিতে যে জিনিসগুলো আমাদেরকে নিতে হবে সেগুলো হচ্ছে ডিউরেশন, এজ অফ অনসেট এন্ড প্রিভিয়াস লেভেল অফ হাই ব্লাড প্রেশার। প্রিভিয়াস অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি এটা অবশ্যই প্রয়োজন, এবং এটার ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্টটা জানতে হবে যে আগে ব্লাড প্রেশার মানে প্রায় অনেক সময় অ্যাডভার্স ইফেক্টের জন্য পেশেন্ট থেরাপি বন্ধ করে দেয়। Symptoms suggestive of secondary causes of hypertension, it is very important. Usually the younger aged and very elderly persons এটা নিতে হবে। Use of medication that influence blood pressure, other medication that is NSAID, oral contraceptive pills, steroids, and some anti-cancer drugs. Lifestyle factors, fat, salt, alcohol, smoking, physical activity এগুলো সম্পর্কে জানতে হবে। Symptoms of neurologic dysfunction, that is neural dysfunction এছাড়াও হার্ট ফেলিওর, coronary artery disease, peripheral artery disease এগুলো সম্পর্কে খোঁজ নিতে হবে। এবং প্রেজেন্স অফ আদার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, অন্য যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে, কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর, সেগুলো জানতে হবে। কিছু ভাইটাল সাইন আছে, ফাইন্ডিংস আছে যেগুলো দিয়ে আমরা কিছুটা আশ করতে পারি তার মানে হাইপারটেনশনের ইটিওলজি। সেখানে যেমন পালস প্রেশার যদি মোর দেন 60 এবং টেকিকার্ডিয়া এগুলো দেখে, তাহলে আমরা ইনক্রিজ কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক। পালস প্রেশার, বিশেষ করে এল্ডারলি পার্সনের পালস প্রেশার বেশি, সিস্টোলিক প্রেশার বেশি, সেই ক্ষেত্রে আমরা রিস্কটা বেশি ধরে নেব। এবং টেকিকার্ডিয়া বলে হাইপারথাইরয়েড, ফিওক্রোমোসাইটোমা, হার্ট ফেলিওর, কুশিংগয়েড ফেসিস যদি হয় তাহলে কুশিং সিনড্রোম, তারপর অরাল ফেশিয়াল টিউমার্স, এগুলোতে আমরা ওই কিছু কমপ্লেক্স এন্ডোক্রাইন ইয়ে আছে, ম্যান 2A 2B, সেগুলো দেখতে পারি। চোখে এক্সুডেট হিমোরেজ, পেপিলোডিমা, এগুলো অপথলমোস্কোপি করে আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এবং অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন সম্পর্কে ধারণা নিতে পারি। রুটিনলি না হলেও এগুলো অপথলমোস্কোপিটা করা উচিত, বিশেষ করে স্টেজ 3 হাইপারটেনশন বা সিভিয়ার হাইপারটেনশনে। নেকে ভ্রুই থাকলে ক্যারোটিড ডিজিজ এবং থাইরয়েড এক্সামিনেশনে হাইপোথাইরয়েড বা আবার ওই মেন 2A এগুলো করতে পারি। কোয়ার্টারেশনের ব্যাপারটা আমরা ইয়েতে ব্রুই এবং ফ্ল্যাঙ্কে যদি ব্রুই পাই তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস সম্পর্কে ধারণা করতে পারি। একইভাবে যদি লাংসে ক্র্যাকাস, স্কুইসেস এগুলো থাকে, হার্ট ফেলিয়ার, অলরেডি কমপ্লিকেশন হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে পেশেন্ট, গ্যালোপিজম হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে। তারপর কিডনি পালপেবল হলে সাধারণত পলিসিস্টিক কিডনি ডিজিজ, হাইপারটেনশন থাকে, সেটা করতে পারি। এবং ওই ইপিগ্যাস্ট্রিক অথবা রেনাল ব্রুই যদি পাই তাহলে আমরা রেনাল আর্টারি স্টেনোসিস সম্পর্কে ধারণা নিতে পারি। একই সাথে আবার ওই রেডিও ফিমোরাল ডিলে পালসে যদি পাই তো কোয়ার্টারেশন ব্যাপারটা সম্পর্কে আমরা ধারণা করতে পারি। সেগুলো একটা ক্লু জাস্ট। কিছু ইনভেস্টিগেশন লাগবে, রুটিন ইনভেস্টিগেশন ইনিশিয়ালি when a patient is diagnosed as a case of hypertension. Urine analysis for protein, blood and glucose, blood urea electrolytes and creatinine, fasting blood sugar, fasting lipid profile, thyroid function test, and 12-lead ECG. These are the primary investigation. And some specialized investigation of hypertension. Just as not a routine investigation, it is also a specialized investigation, and to detect the cardiomegaly, heart failure, contraction aorta, এই ইনফরমেশনগুলো আমরা টেস্ট করে পাইতে পারি। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে পারি যে আমাদের বর্ডারলাইন হাইপারটেনশন অথবা হোয়াইট কোট হাইপারটেনশন মনে করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। কিন্তু আনফরচুনেটলি ইট ইজ নট প্র্যাকটিসিং ইন আওয়ার লোকালিটি at least. Echocardiogram to detect the quantity or presence of LV hypertrophy.
Renal ultrasound to detect possible renal disease, renal angiography to detect or confirm renal artery stenosis. If we clinically find the clue of renal artery stenosis, then renal angiography should be done. Urinary catecholamines when we uh, detect the possible pheochromocytoma, and urinary cortisol dexamethasone suppression test to detect possible Cushing syndrome. এগুলো যে ক্লিনিক্যাল ক্লু থাকে তাহলে আমরা এগুলোতে যাব আলটিমেটলি। Now come to risk assessment. Risk assessment, cardiovascular risk is increased across the whole range of blood pressure. ব্লাড প্রেশারের এমন কোন লেভেল নাই যে লেভেলে বলা যাবে না যে কার্ডিওভাস্কুলার রিস্ক আর নাই, রিস্ক হোল লেভেলেই আছে, কম বা বেশি। However, for any blood pressure stratum, coexistence of other risk factors significantly multiply the cardiovascular disease risk. Those with highest absolute risk are people with multiple risk factor, অন্য risk factor যদি থাকে সাথে, তারপর ডায়াবেটিস মেলাইটাস, প্রিভিয়াস কার্ডিওভাস্কুলার ইভেন্ট, এগুলো থাকলে রিস্ক মাল্টিপ্লাই হবে, কয়েক গুণ বেড়ে যাবে। During evaluation, the key factors that need to be considered: age more than 45 years for men and more than 55 years for women, সেক্ষেত্রে রিস্ক বেশি থাকবে। Family history of premature cardiovascular death for men less than 55 years and for women less than 65 years. And cigarette smoking, obesity, বিশেষ করে BMI more than 30 kg per meter square, renal reduced GFR less than 60 ml per minute, presence of albuminuria. Some online tools developed from the Framingham study can be used to quantify the risk. Treatment of primary hypertension. ট্রিটমেন্টের আগে আমাদের একটু জানতে হবে যে ট্রিটমেন্ট করলে লাভটা কি। কারণ পেশেন্ট তো আগেই বলছে যে পেশেন্ট অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে এবং দেখা গেছে যে পেশেন্টের কোনো সিমটম নাই, ব্লাড প্রেশার 180 110, বরং যখন তার ট্রিটমেন্ট শুরু করলাম, ওষুধ দিলাম, ব্লাড প্রেশার নামে আসলো, পরবর্তীতে চলে আসলো যে সে তার ওই নিয়ে বার্টাইকর ডিজিনেস নিয়ে, যে আগে ছিলাম ভালোই ছিলাম, এখন ব্লাড প্রেশার আপনি কমাই দিলেন কিন্তু আমার তো সিমটম হচ্ছে। সেই ক্ষেত্রে তার ওই অন্য লাভগুলো মানে ওগুলো একটু কাউন্সেলিং লাগবে। It is well established that treating hypertension reduces the rate of strokes by 35 to 40%, coronary heart disease by 20 to 25%, and congestive heart failure by up to 50%. The benefits of antihypertensive treatment are more closely related to how much blood pressure is lowered than how it is lowered. কিভাবে ব্লাড প্রেশার কমলো তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কতটুকু ব্লাড প্রেশার কমলো। In a patient with stage 1 hypertension, suppose 140 to 159 systolic and 90 to 99 diastolic, it has been estimated that a reduction of 12 millimeter of mercury blood pressure over a 10-year period will prevent one death for every 11 patients treated. 11 দিনের মধ্যে আমরা একজনকে কমপক্ষে বাঁচাতে পারবো যদি আমরা 12 মিলিমিটার কমাতে পারি 10-year পিরিয়ডে। ফ্যাক্টরস রিলেটেড টু পুয়ার কন্ট্রোল অফ হাইপারটেনশন, এখানে এটা যদিও স্লাইডটা পরে গেলে ভালো হতো, একটু আগে আলোচনা করবে। এখানে পেশেন্টস ফ্যাক্টর কিছু আছে, ফিজিশিয়ান ফ্যাক্টর আছে, হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড কিছু ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টরস হচ্ছে ওল্ডার এজে কন্ট্রোল করা একটু কঠিন হয়, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, পুয়ার অ্যাডহারেন্স, পুয়ার অ্যাক্সেস টু কেয়ার, এই জিনিসগুলো হচ্ছে পেশেন্টের সাথে রিলেটেড। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অনেকগুলো কজ আছে, আমরা আলাপ করবো পরে। পুয়ার অ্যাডহারেন্সের ব্যাপার আছে, পুয়ার অ্যাক্সেস টু কেয়ার হচ্ছে অনেক সময় ব্লাড প্রেশার সঠিকভাবে মাপার সুযোগও থাকে না এবং অনেক সময় দেখা গেছে যে প্রপার ড্রাগ ইউজ হয় না। ফিজিশিয়ান ফ্যাক্টরসের মধ্যে থেরাপিউটিক ইনার্শিয়া আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ ড্রাগস, ল্যাক অফ নলেজ, এগুলো কিন্তু আমাদের সাথে রিলেটেড। ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ ড্রাগস এটা ইনভেরিয়েবলি আমরা পেয়ে থাকি, কারণ আমাদের ওই যেহেতু একটা কিছু দিলেই ব্লাড প্রেশার কিছুটা কমে সেই হিসাবে দিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে গাইডলাইন ডিরেক্টেড ট্রিটমেন্ট এটা অনেকেই মানে করে না। ফ্যাক্টরস রিলেটেড টু হেলথ কেয়ার সিস্টেম, এখানে পুয়ার অ্যাভেলিবিলিটি অফ কেয়ার, অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট দেওয়ার মতো সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে। Next, for the management or treatment of hypertension, first of all, the lifestyle modification, এটা
এটা ব্লাড প্রেশার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের সাথে চলবে, অথবা এটা ইন্ডিভিজুয়াল শুধু এটা দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাবে। এখানে যে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে ওয়েট রিডাকশন এবং অ্যাডপ্ট ড্যাশ ইটিং প্ল্যান, ডায়েটারি সোডিয়াম রিডাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মডারেশন অফ অ্যালকোহল কনজাম্পশন আমাদের সাথে অতটা না। ওয়েট রিডাকশনে যেটা মনে হচ্ছে যে মেনটেন নর্মাল বডি ওয়েট, বডি মাস ইন্ডেক্স ইউজুয়ালি 18.5 টু 20 বিলো 25। সেক্ষেত্রে আমরা 5 to 20 মিলিলিটার মার্কারি পার 10 কেজিতে আমরা কমাবো। পার 10 কেজি রিডাকশন অফ ওয়েট 5 to 20 মিলিলিটার মার্কারি ব্লাড প্রেশার কমে আসবে। ড্যাশ ইটিং প্ল্যান হচ্ছে যে কনজিউম এ ডায়েট রিচ ইন ফ্রুটস, ভেজিটেবলস, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস with a reduced content of saturated and total fat। সেক্ষেত্রে 8 to 14 মিলিমিটার পর্যন্ত কমতে পারে। সোডিয়াম রিডাকশন অবশ্যই করতে হবে, বিশেষ করে এক্সট্রা সল্ট রিডাকশন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সোডিয়ামের ইউজুয়াল কনজাম্পশন যেটা অ্যাকসেপ্টেড কনজাম্পশন সেটা হচ্ছে 6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আমরা যেটা সোডিয়াম ক্লোরাইড ফর্মে খাই, আর পিওরলি সোডিয়াম হচ্ছে 2.4 গ্রাম পার ডে। তো সোডিয়াম রিডাকশনে আমরা 2 to 8 মিলিমিটার কমাতে পারি। সোডিয়াম রিডাকশনের সাথে সাথে পটাশিয়াম কন্টেনিং ডায়েট বা পটাশিয়াম ইনক্রিজ করতে হবে, সেক্ষেত্রে ড্যাশ ডায়েটে সেটা আছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইট ইজ ইম্পর্টেন্ট। এঙ্গেজ ইন রেগুলার অ্যারোবিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি such as brisk walking at least 30 minutes per day most days of the week। সেক্ষেত্রেও 4 to 9 মিলিমিটার পর্যন্ত কমতে পারে। অ্যালকোহল কনজাম্পশন যারা অ্যালকোহলিক, এখানে লিমিট করতে হবে। লিমিটটা হচ্ছে নো মোর দেন 2 ড্রিঙ্কস, 2.5 to 4 মিলিমিটার পর্যন্ত ব্লাড প্রেশার রিডাকশন হবে। দিস ইজ দ্য থ্রেশহোল্ড ব্লাড প্রেশার ফর রিকমেন্ডেড ট্রিটমেন্ট এন্ড ফলো আপ। এখানে আমরা যেটা দেখতে পাবো যে নর্মাল বিপি যেটা বলা হচ্ছে যে লেস দেন 120 or 80 মিলিমিটার মার্কারি, সেক্ষেত্রে ওই লাইফস্টাইল মেজারমেন্ট সেগুলোই নিতে হবে এবং রিএসেস করতে হবে। রিএসেসটাই এখানে মেইন। যদি ব্লাড প্রেশার 120 to 129 এবং লেস দেন 80 ডায়াস্টোলিক, সেই ক্ষেত্রে আমরা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে যাব, বিশেষ করে এই লাইফস্টাইল মডিফিকেশন, এবং 3 to 6 মান্থ পেশেন্ট অ্যাসেস করব ব্লাড প্রেশার। স্টেজ 1 হাইপারটেনশন, দ্যাট ইজ 130 to 139 and 80 to 89। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের ক্লিনিক্যাল অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা এস্টিমেটেড 10 year কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক যদি 10% অফ মোর হয় তাহলে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এজ ওয়েল এজ বিপি লোয়ারিং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আর যদি দেখা যায় যে এই সিবিডি রিস্ক লেস দেন 10%, সেক্ষেত্রে আমরা অনলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে যাব। যে সেক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করবো না, তবে পেশেন্টকে 3 to 6 মান্থলি অ্যাসেস করবো। ইট ইজ ক্লাস 1 ইন্ডিকেশন। স্টেজ 2 হাইপারটেনশন, দ্যাট ইজ 140 or more সিস্টোলিক, 90 or more হচ্ছে ডায়াস্টোলিক। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে যাব, এজ ওয়েল এজ নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। এবং এই পেশেন্টকে মান্থলি আমরা রিঅ্যাসেস করব। বিপি গোল যদি মিট হয় তাহলে অ্যাসেস করব 3 to 6 মান্থলি, আর বিপি গোল যদি মিটিং না হয় তাহলে অপটিমাইজ দ্য ট্রিটমেন্ট এবং কনসিডার দ্য আদার ড্রাগস। It is another flow chart for blood treatment starting। এখানে আমরা যেটা সিম্পলিফাইড ওয়েতে আমরা যেটা দেখবো যে যদি পেশেন্টের এজ যে কোনো এজে মোর দেন 160 over 100 হয়, তাহলে আমরা 2 ড্রাগস দিয়ে করবো, যেটার মধ্যে কমপক্ষে 1 ড্রাগ ইজ লো ডোজ ডায়াবেটিস থাকবে। আর যদি 140 to 160 এবং 90 to 100 এর মধ্যে এজ যদি 60 to 80 হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 160, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90, সেই ক্ষেত্রে আমরা
কম্পেলিং ইন্ডিকেশন আছে কিনা সেটা দেখবো। কম্পেলিং ইন্ডিকেশন যদি না থাকে তাহলে শুধু লো ডোজ ডায়াবেটিস দিয়ে ট্রিট করবো। আর যদি কম্পেলিং ইন্ডিকেশন থাকে সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাকর্ডিং টু কম্পেলিং ইন্ডিকেশন ড্রাগ ইউজ করবো, তবে লো ডোজ ডায়াবেটিস সেখানে থাকতে পারে, না থাকতে পারে। ব্লাড প্রেশার 139 দ্যাট ইজ 140 এন্ড অ্যাবাভ যদি হয় সেক্ষেত্রে টার্গেট অর্গান ড্যামেজ অথবা ডায়াবেটিস যদি থাকে তাহলে কম্পেলিং ইন্ডিকেশন অনুসারে ব্লাড এই ড্রাগ ইউজ করব। আর যদি দেখা যায় টার্গেট অর্গান ড্যামেজ নেই অথবা ডায়াবেটিসও নেই সেক্ষেত্রে হোম ব্লাড প্রেশার মনিটরিং করব। এই হচ্ছে মোটামুটি এখানে ইনিশিয়েশন অফ দ্য ট্রিটমেন্টের একটা ইয়ে। কম্পেলিং ইন্ডিকেশনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে যদি হার্ট ফেলিয়ার থাকে তাহলে যেসব ড্রাগ আমাদের ইউজ আসবে সেটা হচ্ছে ডায়াবেটিস, বিটা ব্লকার, এসি ইনহিবিটর অর এআরবি এবং অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তবে এখানে আমরা সিসিবি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা ইউজ করব না। পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনে আমরা ব্লাড অবশ্যই বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর বা এআরবি ইউজ করব। এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি, আদারওয়াইজ এসি ইনহিবিটর ইজ দ্য ফার্স্ট চয়েস। সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি ডায়াবেটিক্স আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা ইউজ করব না। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি যদি দেখা যায় যে রেজিস্ট্যান্ট ফাংশন কম থাকে। হাই করোনারি ডিজিজ রিস্ক সেই ক্ষেত্রেও ডায়াবেটিক্স, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি অলমোস্ট সবগুলো ইউজ করা যাবে। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টের সাধারণত এখানে ইউজ হচ্ছে না। ডায়াবেটিসে মোটামুটি সবগুলো ইউজ হচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজে আমরা বিটা ব্লকারটাকে অফ রাখবো। ইউজুয়ালি বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করবো না যেহেতু দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ হাইপারকালেমিয়া। রিকারেন্ট স্ট্রোক সেক্ষেত্রে ডায়াবেটিক্স এবং এসি ইনহিবিটর কম্বাইনেশন অর ইন্ডিভিজুয়ালি ইফেক্টিভ। এখানে ওই ব্লাড প্রেশারের, হাইপারটেনশনের যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে অনেক লম্বা লিস্ট, আসলে আমি সবগুলাই শো করা সম্ভব না। তবে এখানে যেটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে প্রাইমারি কিছু এজেন্ট আছে সেগুলো আমাদের জানতে হবে। আমরা সবগুলাকে একসাথে গুলাই ফেলবো না। প্রাইমারি এজেন্টের মধ্যে থায়াজাইড ও থায়াজাইড টাইপ ডায়াবেটিক্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এখানে আমরা ক্লোরথেলিডন যেটা এটা লং অ্যাক্টিং থায়াজাইড ডায়াবেটিক্স, তারপর হাইড্রোক্লোরথায়াজাইড ওয়াইডলি ইউজড, ইন্ডাপোমাইড এবং মেটোলাজন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে সেগুলোর ডোজেজ রেঞ্জটা আছে। ডোজটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আন্ডার ডোজ অথবা ওভার ডোজও হয়ে থাকে। অন্যান্য ডিসিপ্লিনে আমরা দেখি যে অনেক হাই ডোজ ইউজ করে, জানি না কি কারণে। এসি ইনহিবিটরের মধ্যে অনেকগুলোই আছে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি, সেগুলো হচ্ছে বেনাজেপ্রিল, ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল, লিসিনোপ্রিল। লিসিনোপ্রিলের হাইয়েস্ট ডোজ 40, দ্যাট ইজ 10 to 40 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এই রেমিপ্রিল 2.5 to 10 পর্যন্ত ইউজ করতে পারি। এবং এখানে পেরিন্ডোপ্রিল কেন আসলো না? So many ARBs, that is azilsartan, candesartan, irbesartan, losartan, olmesartan, telmisartan, valsartan, these are used. Valsartan হচ্ছে up to 320 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করতে পারি once daily. ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে দুই ধরনের, ডাইহাইড্রোপাইরিডিন টাইপস এন্ড নন ডাইহাইড্রোপাইরিডিন টাইপস। এমলোডিপিন, এখানে কিন্তু আমাদের বর্তমানে ইউজ হচ্ছে যে সিলনিডিপিন, সেটার স্থান নাই, আমি দেখতে পাচ্ছি না, সিলনিডিপিন নাই, কিন্তু এমলোডিপিন আছে, নিফেডিপিন তো ইউজ হচ্ছে। আর নন ডাইহাইড্রোপাইরিডিনের মধ্যে ডিলটায়াজেম বিভিন্ন ফর্মে, বেরাভামেল বিভিন্ন ফর্মে আছে, আমরা ইউজ করতেছি। সবগুলোরই সাইড এফেক্ট আছে। সেকেন্ডারির মধ্যে অনেকগুলোই আছে। সেকেন্ডারি ড্রাগ এগুলো বলবো না, একটা পর্যায়ে আলফা ব্লকার পর্যন্ত ইউজ করতে পারি। সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ যে মিথাইল ডোপা ইউজ হয়। হাইড্রোলাজিনটা আমরা ইয়েতে আলাপ করবো hypertensive crisis. Now come to BP goal for patients with hypertension. আমরা কি গোল সামনে রাখবো? এখানে হচ্ছে যে for adults with confirmed hypertension and known cardiovascular disease or 10-year ASCVD event is 10% or higher, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার টার্গেট of less than 130/80 Nm is recommended. এটা ক্লাস 1 ইন্ডিকেশন।
তিনটা জিনিস মনে রাখতে হবে এখানে। একটা হচ্ছে যে সাথে যদি অলরেডি কার্ডিওভাস্কুলার ইভেন্ট থাকে অথবা 10 ইয়ার এসিভিটি রিস্ক 10% এর মোর থাকে, সেক্ষেত্রে আমাদের এবং ব্লাড প্রেশার 130 ওভার 80, not 140/90. For adults with confirmed hypertension without additional markers of increased CVD risk, a BP target of less than 130/80 is reasonable and a class 2B. যদি অন্য এসিভিডি রিস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু 130/80 নিচে নামার সাথে ক্লাস 2B। চয়েস অফ ইনিশিয়াল মেডিকেশন, আমরা ইনিশিয়ালি কি দিয়ে স্টার্ট করবো, যেটা বলছিলাম আগে যে ফর ইনিশিয়েশন অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ থেরাপি ফার্স্ট লাইন এজেন্টস ইনক্লুড থায়াজাইড, ডায়াবেটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এসি ইনহিবিটরস অফ আরবি, এগুলো দিয়ে আমরা স্টার্ট করব। এখন একটা প্রশ্ন আছে যে মনোথেরাপি ভার্সাস ইনিশিয়াল কম্বিনেশন ড্রাগ থেরাপি, which should be started? Initiation of antihypertensive drug therapy with two first-line agents of different classes, either as separate agents or in a fixed-dose combination, is recommended in adults with stage 2 hypertension and an average blood pressure more than 20 systolic or diastolic 10 mmHg above the BP target. BP target হচ্ছে 20-10 বেশি অথবা স্টেজ 2 হাইপারটেনশন যদি হয়, আমরা এই আইদার সেপারেট অর ফিক্সড ডোজ কম্বিনেশন যেগুলো অ্যাভেলেবল মার্কেটে সেগুলো দিয়ে স্টার্ট করবো। তবে অবশ্যই এখানে টু ড্রাগস বলা হচ্ছে। Initiation of antihypertensive drug therapy with a single antihypertensive drug is reasonable in adults with stage 1 hypertension and BP goal less than 130/80 mmHg, with dosage titration and sequential addition of other agents to achieve the BP target. এটা আগে ছিল যেটা আমরা এটাই প্র্যাকটিস করতাম, একটা দিয়ে শুরু, ওইটার লাস্ট ডোজে যাওয়ার পরে আরেকটা ড্রাগ অ্যাড হবে। দুইটা ক্লাস 2 ইন্ডিকেশন। ক্লাস 1 হচ্ছে যে ইনিশিয়ালি আমরা দুইটা ড্রাগ দিয়ে স্টার্ট করব। এখানে কিছু ওই গাইডলাইন যেগুলো আছে চলেছে, সেই গাইডলাইন অনুসারে কিছু রিকমেন্ডেশন বলা আছে। বিশেষ করে আমরা ইউরোপিয়ান ইএসসি গাইডলাইন এবং ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইনে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল ড্রাগ অফ চয়েসের মধ্যে যদি আনকমপ্লিকেটেড হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে ওরা ডায়াবেটিস, বিটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এসি ইনহিবিটর, এআরবি এগুলোকে রাখছে। এবং ডায়াবেটিস যদি থাকে তাহলে মেজর ক্লাসেস সবগুলো ইউজ করতে পারি, এগুলো বলা হচ্ছে। এবং এখানে টার্গেট দেওয়া হচ্ছে যে লেস দেন 140/90। এটা আমরা আগে জানি যে এখানে ইএসসির সাথে এসিসির একটু ডিফারেন্স আছে, বাকিগুলোতে লেস দেন 130/80 হচ্ছে টার্গেট। এবং ইয়েতে এই নাইস গাইডলাইন এগুলোতে বলা হচ্ছে যে লেস দেন 55 ইয়ার্স ওল্ড হলে অথবা ব্ল্যাক হলে এসি ইনহিবিটর, এআরবি বা বিটা ব্লকার দিয়ে স্টার্ট করতে পারি। আর 55 ইয়ার্স ওল্ড অর মোর হলে ডায়াবেটিস দিয়ে অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে স্টার্ট করবো। এবং পরবর্তীতে এই সবগুলোর সাথে অন্যান্য ড্রাগ, ফার্স্ট লাইন ড্রাগগুলো অ্যাড করা যাবে। নাও কাম টু পুয়ার রেসপন্স টু থেরাপি। কি কারণে রেসপন্সটা কম হয়? একটা হচ্ছে যে সিউডো রেজিস্ট্যান্স, ইট ইজ অনেক সময় হোয়াইট কোট ইফেক্ট যেটা হয়। হোয়াইট কোট ইফেক্ট হচ্ছে যে পেশেন্ট অন অ্যান্টিহাইপারটেনসিভ ট্রিটমেন্ট, home blood pressure is normal, but when patient comes to the doctor's chamber or office, then it is raised. সেক্ষেত্রে এটা হোয়াইট কোট ইফেক্ট বলা হয়। এটা একটা সিউডো রেজিস্ট্যান্স আমরা বলবো। এখানে এটাকে হোয়াইট কোট ইফেক্টটাকে এক্সক্লুড করতে হবে। নন অ্যাডারেন্স টু থেরাপি, ইউজুয়ালি সাইড ইফেক্ট, cost is an important factor, instruction not understood, এটা অনেক সময় হয়ে থাকে। হাফ ট্যাবলেট ফর ফিউ ডেজ, দেন ওয়ান ট্যাবলেট এগুলো লেখা থাকে, কিন্তু পেশেন্ট ওই হাফ ট্যাবলেট হিসেবে খাইতে থাকে মাসের পর মাস। ড্রাগ রিলেটেড কিছু কজেস আছে, যেমন ইনএডুকেট ডোজ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কম্বাইনেশন, এগুলো থাকতে পারে, অথবা ইনএডুকেট ড্রাগসও হতে পারে যেটা কম্পালিং ইন্ডিকেশন ছাড়াই দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড কন্ডিশনের মধ্যে স্মোকিং, ওবেসিটি, স্লিপ অ্যাপনিয়া, অ্যালকোহল, any painful condition,
any condition that provokes anxiety সেগুলোতে কিন্তু কন্ট্রোল নাও হতে পারে। এবং যখন ব্লাড প্রেশার কন্ট্রোল ইজ ভেরি টাফ, especially in younger age or the elderly, then we should suspect the secondary hypertension and work for secondary hypertension. Volume overload হয় usually excess salt, nephrosclerosis, inadequate diuretic therapy, সেগুলোর কারণে ভলিউম এক্সেস হয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল হতে পারে। এখানে বলা হচ্ছে যে কিছু ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি ক্লু যেগুলো দিয়ে আমরা সেকেন্ডারি কোনো কজকে আমরা আন্দাজ করতে পারবো। প্রথম হচ্ছে যে রেনোভাস্কুলার হাইপারটেনশনের একটা ক্লু চলে আসে যদি পেশেন্টের অ্যাব্রাপ্ট অনসেট বিফোর দ্য এজ 30 ইয়ার্স or worsening after age 55 years. একটা পেশেন্টের সারা জীবন তার ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল, ওষুধ মোটামুটি একই ডোজে চলছে, আফটার 55 ইয়ার্স দেখা গেল যে আর ওই ওষুধে কন্ট্রোল হচ্ছে না, ওষুধের ডোজ বাড়ায় কন্ট্রোল হচ্ছে না, অ্যাড করেও কন্ট্রোল হচ্ছে না, তখন সেকেন্ডারি কোনো কজ বুঝতে হবে। রেনাল আর্টারি ডায়াস্টলিক ও রেটালাইজিং ব্রুই যদি আমরা পাই, রেজিস্ট্যান্স টু থেরাপি, সাস্টেইনড ইনক্রিজ ইন ক্রিয়েটিনিন আফটার ইনিশিয়েশন অফ রেনিন এনজিওটেনসিন সিস্টেম ইনহিবিটর, non-retinal hemorrhage exudates papilloedema অথবা ফ্লাশ পালমোনারি এডিমা, কিছুদিন পরপরই পালমোনারি এডিমা চলে আসে, এগুলোতে আমরা রেনাল সিকেডি বা কিডনি ডিজিজ এগুলো আমরা কি করতে পারি। রেনো প্যারেনকাইমাল কিছু ডিজিজ আছে, যদি দেখা যাচ্ছে অ্যাবনর্মাল ইউরিন অ্যানালাইসিস, প্রোটিনুরিয়া, হিমাচুরিয়া এগুলো চলে আসে, এলিভেটেড সিরাম ক্রিয়েটিনিন, অ্যাবনর্মাল রেনাল, আল্ট্রাসোনোগ্রাফি, ইনিশিয়ালি যদি আমরা সেগুলো পাই তাহলে আমরা ওইভাবে চিন্তা করবো রেনোপ্যারেনকাইমাল ডিজিজ আছে কিনা। এবং স্লিপ অ্যাপনিয়া ইজ এ ইম্পর্টেন্ট কজ অফ হাইপারটেনশন, সেক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি অবিস পেশেন্ট, নকটার্নাল ব্রিদিং, গ্যাস্পিং, নকটার্নাল ব্রিদিং, প্রমিনেন্ট স্নোরিং এগুলো থাকে। প্রাইমারি অ্যালডোস্টেরনিজমকে আন্দাজ করতে পারবো যখন আনএক্সপ্লেইনড হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস পাবো, এবং ট্রাঙ্কাল ওবেসিটি, একনি, প্লিথোরা, ফ্যাট প্যাডস, স্ট্রাইপ, ব্রুইজিং, হাইপারগ্লাইসেমিয়া সেগুলো সাধারণত কুশিং সিনড্রোমের কিছু ক্লু। ফিওক্রোমোসাইটোমা, এটাতে ইউজুয়ালি ব্লাড প্রেশারের কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, যে ব্লাড প্রেশারটা হচ্ছে ইপিসোডিক, প্যারক্সিজমস অফ পালপিটেশন, হাইপারটেনশন এবং লেবাইল ব্লাড প্রেশার নর্মাল আছে আবার হঠাৎ করে বেড়ে যায়, যখন বেড়ে যায় তখন পেশেন্টের পালপিটেশন হয়, টেকিকার্ডিয়া হয়, সুইটিং হয় খুব বেশি, পেশেন্ট একদম পেলার হয়ে যায়, সাথে হেডেকও থাকতে পারে, ইপিসোডিক, আবার কিছুদিন ভালো, সেই ক্ষেত্রে ফিওক্রোমোসাইটোমা আমরা অনুমান করতে পারি। Now come to resistant hypertension. Resistant hypertension এর ডায়াগনোসিসটা হচ্ছে একটু আমরা আসলে ট্রিটমেন্ট দিয়ে ডায়াগনোসিস করব। The diagnosis of resistant hypertension is made when a patient takes 3 antihypertensive medications along with a diuretic. তিনটার মধ্যে একটা ডায়াবেটিক থাকতে হবে with complementary mechanism of actions, মানে এই 3 কম্বাইনেশনের মধ্যে কমপ্লিমেন্টারি মেকানিজম থাকতে হবে, আদারওয়াইজ আনজাস্টিফাইড কম্বাইনেশন হলে হবে না। বাট ডাজ অ্যাচিভ কন্ট্রোল, আসলে ডাজ নট অ্যাচিভ কন্ট্রোল, এই তিনটা ড্রাগ অ্যালং উইথ ডায়াবেটিস দেওয়ার পরেও দেখা যায় যে তার কন্ট্রোলটা অ্যাচিভ হয় না, ডাজ নট হবে। অথবা বিপি কন্ট্রোল অ্যাচিভড বাট রিকোয়ার্স 4 or more মেডিকেশন। ব্লাড প্রেশার কন্ট্রোল ইজ অ্যাচিভড, কিন্তু পেশেন্টের 4 অথবা 4 এর বেশি মেডিকেশন লাগতেছে, সেইটাকেও আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলবো। Common risk factors for resistant hypertension include older age, obesity, CKD, black race, and diabetes mellitus. আমরা আগেও বলেছি। Another term is refractory hypertension. It has been used to refer to an extreme phenotype of treatment failure defined as failure to control blood pressure despite use of at least 5 antihypertensive agents of different classes, including a long-acting thiazide type diuretic and an mineralocorticoid receptor antagonist. The patients with refractory hypertension experience high rates of cardiovascular disease complications, including left ventricular hypertrophy, heart failure, and stroke.
অ্যাটলিস্ট 5 ড্রাগস লাগবে, যার মধ্যে অবশ্যই একটা থায়াজাইড টাইপ ডায়াবেটিস থাকবে এবং একটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট লাইক স্পাইনোলেকট্রন, এগুলো কিছু থাকতে হবে, তাহলে আমরা এটাকে বলবো রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। এই জন্য রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কিছু ওয়ার্কআপ আছে, আমরা ইউজুয়ালি কিভাবে আগাবো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ম্যানেজ করার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে কনফার্ম দ্য ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট। এখানে সিউডো রেজিস্ট্যান্স এগুলোকে এক্সক্লুড করতে হবে, আসলে যে ট্রু রেজিস্ট্যান্স সেটা আমরা এস্টাবলিশ করতে হবে। এবং এই সিউডো রেজিস্ট্যান্ট এক্সক্লুড করার পরে পেশেন্টের লাইফস্টাইল ফ্যাক্টরস এর মধ্যে যেগুলো ফ্যাক্টরস আছে, বিশেষ করে অবেসিটি, অ্যালকোহল, হাই সল্ট, লো ফাইবার, এগুলোকে আইডেন্টিফাই করবে এবং এগুলোকে রিভার্স করার চেষ্টা করবে। আসলে রিভার্স করার চেষ্টাকে আমরা তো শুধু বলেই থাকি, করবে তো পেশেন্ট, কিন্তু করা হয় না ইউজুয়ালি। ডিসকন্টিনিউ অর মিনিমাইজ ইন্টারফেরিং সাবস্টেন্সেস। আমরা যেমন ইউজুয়ালি অনেক এল্ডারলি পেশেন্ট লং টাইম এনএসআইডি খাইতেই থাকে, সেই ক্ষেত্রে এনএসআইডি, সিম্পথোমিমেটিক ড্রাগস, স্টিমুলেন্ট ড্রাগস অথবা অসিপি, এগুলোকে ইন্টারফেয়ার করে ব্লাড প্রেশার কন্ট্রোলিং এ, সেগুলোকে আমরা মিনিমাইজ করব। এবং সবকিছু করার পরেও যদি দেখা যায়, তাহলে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন যে স্ক্রিনিং গুলো আছে সেই স্ক্রিনিং গুলো করবো। এবং সেটাও এক্সক্লুড করার পরে সেকেন্ডারি হাইপারটেনশন যদি না হয়, সেকেন্ডারি হাইপারটেনশনের স্পেসিফিক কজ আছে, স্পেসিফিক থেরাপি আছে, কাজে সেই ক্ষেত্রে এটা এক্সক্লুড করার পরে আমরা ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্টটাকে এনহ্যান্সমেন্ট করব। এখানে ম্যাক্সিমাইজ ডায়াবেটিক থেরাপি, add an mineralocorticoid receptor antagonist, add other agent with different mechanism of action। তারপর আমরা লুপ ডায়াবেটিসটা ইউজ করতে পারি, বিশেষ করে যদি সিকেডি পেশেন্ট হয়, এবং কিছু পটেন্ট ভেসোডাইলেটর আসে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে লাস্ট রেমেডি। কিছু স্পেশাল সিচুয়েশনে আমাদেরকে হাইপারটেনশন নিয়ে ঝামেলা করতে হয়। ইউজুয়াল হাইপারটেনশন ম্যানেজমেন্ট এবং স্পেশাল সিচুয়েশনে হাইপারটেনশন ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমাদের কার্ডিওলজিস্টদেরই বিশেষ করে আমাদেরকে ডাক করে যেগুলো ম্যানেজ করার জন্য। এখানে প্রথমে যেটা বলবো যে পেশেন্টের হাইপারটেনসিভ ক্রাইসিস, যেটা হাইপারটেনসিভ ক্রাইসিসের পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব। ইউজুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 180 and or diastolic blood pressure more than 120 মিলিমিটার মার্কারি যদি আমরা পাই, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখবো যে টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। টার্গেট অর্গান ড্যামেজ নতুন করে আছে কিনা অথবা আগেরই আছে, সেটা ওরসেনিং হয়েছে কিনা। যদি দেখা যায় টার্গেট অর্গান ড্যামেজ আছে অথবা অলরেডি ওরসেনিং অফ দ্য টার্গেট অর্গান ড্যামেজ, সেই ক্ষেত্রে আমরা এটাকে হাইপারটেনসিভ ইমার্জেন্সি হিসাবে নেব। হাইপারটেনসিভ ইমার্জেন্সি ট্রিটমেন্ট অবশ্যই পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন আইসিইউ এবং ইট ইজ ক্লাস 1 ইন্ডিকেশন। যদি পেশেন্টের টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে মার্কলি এলিভেটেড ব্লাড প্রেশার, দ্যাট ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি হিসাবে ইনপুট করব, এবং সেই ক্ষেত্রে তার যে অনগোয়িং যে মেডিকেশন আছে সেইগুলোকে আমরা ইন্টেন্সিফাই করার চেষ্টা করব। দ্যাট ইজ এখানে আইভি ড্রাগের কোনো প্রয়োজন হবে না। কিন্তু যে ক্ষেত্রে পেশেন্টকে আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সির জন্য ভর্তি দিয়ে দেবো, সেখানে আমাদের এখন একটু মানে কয়েকটা কন্ডিশন দেখতে হবে, বিশেষ করে এওরটিক ডাইসেকশন এবং সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ও এক্লাম্পসিয়া, ফিওক্রোমোসাইটোমা ক্রাইসিস, এগুলো আছে কিনা। যদি এগুলোর কোনোটা থাকে, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার রিডাকশন হচ্ছে অবশ্যই লেস দেন 140 সিস্টোলিক ডিউরিং ফার্স্ট আওয়ার and less than 120 diastolic in aortic dissection বিশেষ করে। আর যদি এই ধরনের সিচুয়েশন গুলো না থাকে, তারপরে ব্লাড প্রেশার হাইপারটেনসিভ ইমার্জেন্সি আছে, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশারের ম্যাক্সিমাম 25% ফার্স্ট আওয়ারে আমরা 25% রিডাকশন করব, এবং পরবর্তী 2 to 6 আওয়ারে আমরা ব্লাড প্রেশারকে 160 ওভার 100 এর মধ্যে নিয়ে আসবো। তারপর পরবর্তী 24 to 48 আওয়ার্সের মধ্যে আমরা এটাকে নর্মালে নিয়ে আসবো, সেটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। কারণ পার্থক্যটা হচ্ছে, যদি ওই ডায়ার কন্ডিশন গুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে বিশেষ করে প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়ার পেশেন্ট আমাদেরকে প্রায় ডিল করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু ওই 25% অথবা 160 100 এটা না। সেক্ষেত্রে আমরা ফার্স্ট আওয়ারের মধ্যেই
less than 120 140 এবং less than 120 তে নিয়ে আসবো। Diastolic 1 less than 120 এবং systolic less than 140. This is the difference. এখানে অ্যান্টি হাইপারটেনসিভ আইভি অ্যান্টি হাইপারটেনসিভ যেসব ড্রাগ দেয়ার ইজ সো মেনি ড্রাগস এন্ড লং লিস্ট। আমি এখানে আমরা ইউজুয়ালি যেগুলো মানে অ্যাভেলেবল হিসাবে ইউজ করি বা আমরা পাই, যেমন সোডিয়াম নাইট্রোক্সাইড ইজ এ ওয়াইডলি নোন অ্যান্টি হাইপারটেনসিভ, আইভি অ্যান্টি হাইপারটেনসিভ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা এখনো পাই নাই, দেখি নাই, হয়তো এককালে ইউজ হতো, এখন কিন্তু এটা দেখি না, ইউজ করিও নাই, পাইও নাই। সেক্ষেত্রে আমরা যেগুলো মোস্টলি ইউজ করি বা আমাদের অ্যাভেলেবল আছে সেগুলো নিয়ে এখানে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে নাইট্রোগ্লিসারিন, আমাদের সিসিউতে খুবই ইউজ হয়। এটা মূলত নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট একটা ভেজোডাইলেটর। এটা ইনিশিয়াল ডোজ রেঞ্জ হচ্ছে 5 মাইক্রোগ্রাম পার মিনিট দিয়ে আমরা স্টার্ট করব, তারপর এভরি 3 to 5 মিনিটসে আমরা 5 মাইক্রোগ্রাম করে বাড়াবো এবং এটা ম্যাক্সিমাম 20 মাইক্রোগ্রাম পার মিনিট পর্যন্ত আমরা দিতে হবে। এটা কিছু কনক্রিট ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের অ্যাকুইট করোনারি সিনড্রোম এবং তার সাথে অথবা যদি করোনারি সিনড্রোম ছাড়াও যদি অ্যাকুইট পালমোনারি এডিমা থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাই। কিন্তু এটা ভলিউম ডিপ্লিটেড পেশেন্টকে দেওয়া যাবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রিলোড কমায় দেবে এবং পেশেন্ট আরো খারাপ হবে। হাইড্রোলাজিন যদিও অতটা ইউজ হয় না, তারপর এটা এপ্রেসোলিন নামে এটা কিন্তু অ্যাভেলেবল ছিল এককালে, এখনো আছে কিনা আমি জানি না, এবং প্রি-এক্লাম্পসিয়া পেশেন্টদের অনেক সময় গাইনোকোলজিস্টরাও এটা ইউজ করে। এটা ইনিশিয়াল ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম স্লো আইভি ইনফিউশনের মাধ্যমে দিতে হবে এবং ম্যাক্সিমাম ইনিশিয়াল ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম এবং এটাকে 4 to 6 আওয়ার্স আমরা রিপিট করতে পারবো অ্যাকর্ডিং টু রেসপন্স। Blood pressure begins to decrease within 10 to 30 minutes and fall last 2 to 4 hours. এটা কিছু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে unpredictability of response and prolonged duration of action do not make hydralazine a desirable first-line agent for acute treatment in most cases. এই জন্য এটা ইউজটা একটু কম, তবে অ্যাভেলেবল প্রায়। Next widely used drugs is labetalol. It is IV drug. এটা হচ্ছে কম্বাইন্ড আলফা 1 এবং নন সিলেক্টিভ বিটা ব্লকার, আলফা বিটা দুইটাই ব্লক করে। ইনিশিয়াল ডোজটা হচ্ছে 0.3 to 1 মিলিগ্রাম পার কেজি ডোজ। এটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে রিপিটেডলি বোলাস আর একটা হচ্ছে ইনফিউশন দেওয়া যায়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম বোলাস দিলে আমরা 20 মিলিগ্রাম প্রথমে দিতে পারি স্লো আইভি ইনজেকশন এবং এটা এভরি 10 মিনিটসে রিপিট করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে 0.4 to 1 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার এনালেপ্রিলেট, এসি ইনহিবিটর এনালেপ্রিলেট, এটা আইভি ফর্মে পাওয়া যায় আমাদের আইভি। এখন আরেকটা সিচুয়েশন হচ্ছে যে স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে আমরা কিভাবে ডিল করবো। সেই ক্ষেত্রে ওই একই কথা, ব্লাড প্রেশার লেস দেন 138 মিলিমিটার মার্কারি নিয়ে আসতে হবে, এটা হচ্ছে গোল। এবং এখানে ফার্স্ট লাইন হিসাবে ইউজ হবে জিডিএমটি, যেট ইজ গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি বেটা ব্লকার্স যেগুলো আছে। ইউজুয়ালি এই বেটা ব্লকার্স হচ্ছে সবগুলো না, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, সাকসিনেট, তারপরে হচ্ছে কার্বেডিলল, এই তিনটা ইউজুয়ালি ইউজ হয়ে থাকে। এসি ইনহিবিটর আমরা ইউজ করবো অথবা এআরবি ইউজ করতে পারি, এগুলো ক্লাস 1 ইন্ডিকেশনে। এগুলো পিপি গোল যদি নট ম্যাট, মানে অ্যাঞ্জাইনা পেক্টোরিস কখনো আছে, বিপি গোলে আসতে পারি নাই, সেই ক্ষেত্রে আমরা ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ইউজ করব, অ্যাড করবো সাথে। আর অ্যাঞ্জাইনা পেক্টোরিস যদি না থাকে তাহলে আমরা
এখন আসেন সিকেডি পেশেন্ট হাইপারটেনশন, এটা অলমোস্ট কমন ইন আওয়ার পপুলেশন। সেই ক্ষেত্রে ওই ব্লাড প্রেশার গোল একই, লেস দেন 130/80। এখানে আমাদের প্রথমে একটু দেখতে হবে যে অ্যালুমিনুরিয়া কি পর্যায়ে আছে। If it is more than 300 milligram per day, or SCR, that is aluminum creatinine ratio more than 300 milligram per gram, সেই ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর আমাদের স্টার্ট করতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে ইউজুয়াল ফার্স্ট লাইন মেডিকেশন যেগুলো আছে, ওই যে থায়ামাইড টাইপ ডায়াবেটিস, এসি ইনহিবিটর এআরবি, তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেগুলো দিয়ে স্টার্ট করতে পারবো। তবে যদি অ্যালুমিনুরিয়া থাকে অবশ্যই এসি ইনহিবিটর ফার্স্ট। এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি। এখন আসেন যে ইন্টারক্রেনিয়াল হিমোরেজ, এই ধরনের পেশেন্ট প্রায় আমরা ডিল করে থাকি। দেখা গেল যে ইন্টারক্রেনিয়াল হিমোরেজ আছে, সিভিয়ার ব্লাড প্রেশার অনেক বেশি, ব্লাড প্রেশার কন্ট্রোল কেমনে করবো? এখানে দেখতে হবে যে সিমটম অনসেটে যদি লেস দেন 6 আওয়ার্স হয়, লেস দেন 6 আওয়ার্স, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ব্লাড সিস্টোলিক ব্লাড প্রেশারটা এখানে খুব ইম্পর্টেন্ট। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 150 এবং 150 to 220 এই পর্যন্ত হয়, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার লোয়ারিং টু লেস দেন 140 মিলিমিটার মার্কারি, এটা কিন্তু কমানো যাবে না। ক্লাস 3 অর্থাৎ 150, এর অর্থ হচ্ছে যে 150 নিচে ব্লাড প্রেশার নামায় আসা ঠিক হবে না। তবে যদি মোর দেন 220 সিস্টোলিক ব্লাড প্রেশার হয়, সেই ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার আইবি ইনফিউশনের মাধ্যমে, ড্রাগের মাধ্যমে কমায় নিয়ে আসবো। তবে ক্লোজ বিপি মনিটরিং লাগবে। তো ক্লাস 2 এ ইন্ডিকেশন। এখানে যেটা হচ্ছে যে 220 ক্রস না করলে আমরা ব্লাড প্রেশার উইদিন 6 আওয়ারের মধ্যে আমরা ব্লাড প্রেশার কমানোর চিন্তা করব। আর এটা ক্রস করলে আমরা কমানোর চিন্তা করব আইভি ড্রাগের মাধ্যমে। নেক্সট হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোকে আমরা ব্লাড প্রেশার কিভাবে করব। এখানে একটা টাইম ইন্টারভ্যাল আছে, যেটা হচ্ছে যে লেস দেন 72 আওয়ার্স অথবা 3 days ফ্রম অনসেট ইসকেমিক স্ট্রোক। এই ধরনের পেশেন্ট যদি পাই, সেক্ষেত্রে কি করবো? এখানে প্রথম একটা ইস্যু হচ্ছে যে পেশেন্টকে কি আমরা এম্বোলাইটিক থেরাপি দেওয়া হবে কিনা। আপনারা জানেন সবাই যে এই যে এখন এই ইসকেমিক স্ট্রোকে কিন্তু থ্রম্বোলাইটিক থেরাপি ইউজ হচ্ছে, এক্সিলেটিং হচ্ছে। তো থ্রম্বোলাইটিক থেরাপি যদি প্ল্যান থাকে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার লোয়ারিং এর এক ধরনের স্ট্র্যাটেজি। আর যদি থ্রম্বোলাইটিক থেরাপির সুযোগ না থাকে বা এই ধরনের প্ল্যান নাই, তাহলে আরেক ধরনের স্ট্র্যাটেজি। থ্রম্বোলাইটিক থেরাপি যদি প্ল্যানে থাকে, সেক্ষেত্রে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে লেস দেন 185 এ নিয়ে আসবো এবং ডায়াস্টোলিক লেস দেন 110 এ নিয়ে আসবো বিফোর ইনিশিয়েশন অফ আইভি থ্রম্বোলাইসিস। অবশ্যই 185 or more অথবা ডায়াস্টোলিক 110 or more আমরা থ্রম্বোলাইসিস স্টার্টই করবো। এবং মেনটেন ব্লাড প্রেশার লেস দেন 180, লেস দেন 180 over 105 millimeter mercury for first 24 hours after IV thrombolysis. থ্রম্বোলাইসিস দেওয়ার আগে আমরা লেস দেন 185, লেস দেন 110 এ নিয়ে আসবো এবং প্রথম 24 ঘন্টা লেস দেন 180, লেস দেন 105 এটা মেনটেন করবো। মেনটেন করার জন্য আমাদের আইভি ড্রাগ যেগুলো ইউজ করা সেটা করবো। তবে পেশেন্ট যদি নট এ ক্যান্ডিডেট ফর থ্রম্বোলাইটিক থেরাপি, সেই ক্ষেত্রে দেখতে হবে ওই আবার আগের কথা, যে যদি পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 220, ডায়াস্টোলিক লেস দেন 110 হয়, সেক্ষেত্রে ইনিশিয়েটিং এন্ড রিইনিশিয়েটিং ট্রিটমেন্ট অফ hypertension within the first 48 to 72 hours after an acute ischemic stroke is ineffective to prevent death or dependency. এটা ক্লাস 3 নিয়ে। এর অর্থ হচ্ছে আমরা এখানে এই লেভেলে থাকলে আমরা 24 আওয়ার্স এর মধ্যে আমরা ইন্টারভেনশনে যাব না, মানে অ্যান্টিহাইপারটেনসিভ মানে ড্রাগ ইউজ করব না। লেস দেন 220, লেস দেন 110 যদি হয়, সেই ক্ষেত্রে 24 আওয়ার্স আমরা অবজার্ভ করব, আমরা ইয়ে করব। তবে এই লেভেল যদি ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে ব্লাড প্রেশার 15% কমায় নিয়ে আসতে হবে ফার্স্ট 24 আওয়ার্স। ফার্স্ট 24 আওয়ার্সে 15% কমায় নিয়ে আসতে হবে যদি ওই লেভেলটা কমে যায়। কারণ আমরা জানি যে এখানে ব্লাড প্রেশার অ্যাব্রাপ্টলি কমায় দিলে আমাদের সেরিব্রাল পারফিউশন
কমে যাবে এবং সেক্ষেত্রে আবার ওই ইনফ্রাক্টের যে সাইজ আছে সেটা কিন্তু আলটিমেটলি বাড়বে। এই জন্য আমরা এখানে নিয়ার নর্মাল অথবা নর্মাল ব্লাড প্রেশার উইদিন ভেরি শর্ট টাইম এই অ্যাটেম্পটা আমরা নেব না। Another issue is অলরেডি যেসব পেশেন্ট অলরেডি স্ট্রোক হয়ে গেছে, দ্যাট ইজ যেটা বললাম যে আফটার 72 আওয়ার্স, আফটার 72 আওয়ার্সের পরে আমরা ব্লাড প্রেশার কিভাবে ম্যানেজ করবো, অথবা পেশেন্ট যদি সিম্পলি এটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের পেশেন্ট হয়, হ্যাঁ, বা তার নিউরোলজিক্যাল সিমটমগুলো যদি মোটামুটি স্টেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যদি পেশেন্ট আগে থেকে হাইপারটেনসিভ ডায়াগনোস থাকে, নন হাইপারটেনসিভ, সেই ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমরা স্টার্ট করব এবং ব্লাড প্রেশার গোল ইউজুয়ালি লেস দেন 140 190 এটা আমরা অ্যাচিভ করব। আর পেশেন্ট যদি আগের থেকে অ্যান্টি হাইপারটেনসিভ পেশেন্ট না হয়, আগের থেকে হাইপারটেনসিভ পেশেন্ট না হয়, ডি নোভো হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 140, ডায়াস্টোলিক মোর দেন 90 হয়, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করব এবং ওই লেস দেন 130 আবার 80 এটা এই গোলে আমরা নিয়ে আসবো। আর যদি দেখা যায় যে পেশেন্টের ওই মোর দেন 130 বাট লেস দেন 140 বা লেস দেন 90 আছে, সেই ক্ষেত্রে ইয়ে না করে আমরা ইয়ে করবো, পেশেন্টকে ইউজফুলনেস অ্যান্টি হাইপারটেনসিভ starting antihypertensive treatment is not well established আমরা দিতে পারি, তবে সেটা হচ্ছে ক্লাস 2B ইন্ডিকেশন। এই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের জন্য কিছু কথা আছে। ডায়াবেটিক পেশেন্টকে আমরা হাইপারটেনশনের এখানে টার্গেট হচ্ছে লেস দেন 130/80, এটা ঠিক আছে। এবং এখানে ফার্স্ট লাইন ক্লাসেস যে সব অ্যান্টিহাইপারটেনসিভ আছে সেগুলো দিয়ে স্টার্ট করব, ডায়াবেটিস, এসি ইনহিবিটর, এআরবি অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ইউজফুল এন্ড ইফেক্টিভ। এবং in adults with diabetes mellitus and hypertension, SC inhibitors or ARB may be considered in the presence of albuminuria. Albuminuria তাহলে অবশ্যই SC inhibitor or ARB, আর না থাকলে ফার্স্ট লাইন এজেন্টে যে কোনোটা দিতে পারবে। প্রেগন্যান্সিতে কিছু কথা আছে। প্রেগন্যান্সি নিয়ে আপনাদের সেপারেট ক্লাস হয়ে গেছে অলরেডি, প্রেগন্যান্সি এখানে আমি ডিটেলস বলবো না। এখানে শুধু যারা আমাদের ব্যাপারে যে if there is no end organ damage, initiation of therapy is considered when blood pressure exceeds systolic blood pressure 160 millitone mercury and diastolic 110 millitone mercury. Otherwise 160 below 160 or below 110 যদি হয় এবং কোনো end organ damage না থাকে, আমরা খুব এখানে vigorous ট্রিটমেন্টে যাব না। In pre-eclamptic hypertension, the reasonable goal হচ্ছে 140 to 155 systolic and 90 to 105 হচ্ছে diastolic. তো এখানে ক্লাস 1 রিকমেন্ডেশনে বলা হচ্ছে যে women with hypertension who become pregnant or are planning to become pregnant should be transitioned to methyl-dopa, nifedipine and or labetalol during pregnancy. সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর বা এআরবি হচ্ছে ক্লাস 3 ইন্ডিকেশন, দ্যাট ইজ এটা অথবা ডাইরেক্ট ইনহিবিটর, এগুলা হার্মফুল এবং কন্ট্রাইন্ডিকেটেড। এল্ডারলি পার্সনের কিছু ব্যাপার কথাবার্তা আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার রাইজেস এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিক্লাইন্স আফটার এজ 50 to 55 years in both normotensive and untreated hypertensive subjects. So elevated systolic and pulse pressure, যেহেতু সিস্টোলিক প্রেশার বেড়ে যাবে, ডায়াস্টোলিক কমে যাবে, পালস প্রেশার বেড়ে যাবে। এই এলিভেটেড সিস্টোলিক প্রেশার এবং পালস প্রেশার দুটোই হচ্ছে মেজর প্রেডিক্টরস অফ আউটকাম ইন দিস পপুলেশন। লাইক আদার্স, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইফেক্টিভ ইন ওল্ডার পপুলেশন। এই ওল্ডার পপুলেশনে, এখানে ওল্ডার বলতে কি বোঝাচ্ছে, মোর দেন 65 ইয়ার্স, এটাকে আমরা মানে এল্ডারলি বলতেছি। লাইফস্টাইল মডিফিকেশন ইফেক্টিভ অবশ্যই, কিন্তু এখানে মেনটেন করা খুব পেশেন্ট পারে না আদার কোমরবিডিটির কারণে। স্টার্টিং মেডিকেশন ডোজ শুড বি লোয়ার দেন দ্যাট ইন ইয়াঙ্গার অ্যান্ড ব্লাড প্রেশার রিডাকশন শুড বি মোর গ্রাজুয়াল। এটা হচ্ছে ইয়াঙ্গারের চেয়ে এখানে আমরা একটু স্লোলি আগাবো। থায়াজাইড ডায়াবেটিক ইজ দ্য ড্রাগ অফ চয়েস অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ এ রিজনেবল অল্টারনেটিভ উইথ লেস প্রোটেকশন এগেনস্ট হার্ট ফেলিয়ার। ইউজুয়ালি এই দুইটা ড্রাগই আছে, দুইটা গ্রুপই আমরা ইউজ করতে পারি, তবে এর মধ্যে সিসিবি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের হার্ট ফেলিয়ার এগেনস্ট তেমন একটা কাজ নেই, হার্ট ফেলিয়ার আমরা ইউজ করতেও পারবো।
এই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে অবশ্যই সিটিং এবং স্ট্যান্ডিং ব্লাড প্রেশার নিতে হবে টু এক্সক্লুড অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাদেরকে প্রায় কল দেওয়া হয় এবং আমরা অ্যাটেন্ড করে থাকি, যে পেশেন্ট আন্ডারগোয়িং সার্জিক্যাল প্রসিডিউর এবং হাইপারটেনশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে কয়েকটা কথা আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ইন পেশেন্টস উইথ হাইপারটেনশন আন্ডারগোয়িং মেজর সার্জারি who have been on beta blockers chronically, beta blockers should be continued. অর্থাৎ যে পেশেন্ট বিটা ব্লকার পেয়ে আসতেছে তাকে আমরা অ্যাব্রাপ্টলি বিটা ব্লকার বন্ধ করব না, এটা হচ্ছে একটা কথা। দুই নম্বর হচ্ছে যে ইন পেশেন্টস উইথ হাইপারটেনশন আন্ডারগোয়িং প্ল্যান্ড ইলেকটিভ মেজর সার্জারি it is reasonable to continue medical therapy for hypertension until surgery. In এটা ক্লাস 2 এ। আর ক্লাস 2B হচ্ছে যে পেশেন্টস উইথ হাইপারটেনশন আন্ডারগোয়িং মেজর সার্জারি ডিসকন্টিনিউশন অফ এসি ইনহিবিটরস or ARB perioperatively may be considered. যদি আমরা এসি ইনহিবিটর ARB ডিসকন্টিনিউ করি সেটা 2B হবে, আর যদি কন্টিনিউ করি তা আনটিল সার্জারি পর্যন্ত কন্টিনিউ করি এটা 2B। To B তে আরো বলা হচ্ছে যে in patients with planned elective major surgery and systolic blood pressure of 180 mmHg or higher or diastolic blood pressure 110 mmHg or higher, differing surgery may be considered. এইটা হচ্ছে আমাদের প্রতিদিনের জন্য অনেক সময় বলা হয় ইলেকটিভ প্ল্যান। এখন ইমার্জেন্সি সার্জারি হলে কিছু করার নেই, সেক্ষেত্রে তো করতেই হবে। আদারওয়াইজ ইলেকটিভ মেজর সার্জারিতে যদি পেশেন্টের সিস্টোলিক 180 or more আর ডায়াস্টোলিক 110 or more হয়, সেক্ষেত্রে আমরা সার্জারিটাকে ডিফার করব, আমরা পোস্টপোন করতে বলবো until blood pressure is controlled. For patients undergoing surgery, abrupt preoperative discontinuation of beta blocker, এটা আগে বলছি যে beta blocker discontinue করাটা হচ্ছে contraindicated, harmful, আমরা এটা চালিয়ে যাব। আর beta blocker should be started on the day of surgery in beta blocker naive patients. এখানে ইন্ট্রা অপারেটিভ কিছু কথা আছে, যে পেশেন্টের অলরেডি অপারেশন চলতেছে, সেই ক্ষেত্রে সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার, patients with intraoperative hypertension should be managed with intravenous medication. আমাদের intravenous available যেসব ড্রাগ আছে সেগুলো দিয়ে মেডিকেট করতে হবে until such time as oral medication can be used. এই হচ্ছে একটা সার্জিক্যাল পেশেন্ট, সার্জারি পেশেন্টকে আমরা ম্যানেজ করার প্রটোকলটা হচ্ছে। দিস ইজ মাই লাস্ট স্লাইড। আমরা এতক্ষণ যেগুলো আলাপ করলাম সেগুলোকে আমরা যদি সামারাইজ করি, যে একটা হাইপারটেনসিভ পেশেন্টকে ম্যানেজ করার জন্য আমাদের কিছু সিকোয়েন্স ফলো করতে হবে। সেই সিকোয়েন্সগুলো হচ্ছে নাম্বার ওয়ান, মেজার অফিস ব্লাড প্রেশার অ্যাকুরেটলি। এই ব্লাড প্রেশার মেজারমেন্টটা হচ্ছে অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে আসার পরেও যদি ভুল হয় সেটা করা যাবে না। সেজন্য মেজারমেন্ট প্রটোকলে যা মেনটেন করা দরকার, যা ফলো করা দরকার, সেগুলো ফলো করেই আমরা ব্লাড প্রেশারটাকে সঠিকভাবে মেজার করবো অ্যাকুরেটলি, এবং এর জন্য যা যা দরকার সেই পরিবেশ তৈরি করবো। Detect white coat hypertension or masked hypertension by using ambulatory blood pressure monitoring and home blood pressure monitoring. কারণ একটা রিডিং আমি হঠাৎ করে পাইলাম তারপরে ওষুধ দিয়ে দিলাম, সেটা যেন না হয়। সেই ক্ষেত্রে ওই মাস্কড হাইপারটেনশন এবং হোয়াইট কোট হাইপারটেনশনকে এক্সক্লুড করতে হবে। ইভ্যালুয়েট ফর সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনটা আসলে আমাদের কাছে এসেই ডিটেক্ট এবং ইভ্যালুয়েশন হওয়া দরকার, কারণ এটা অন্য কারোর কাছে হবে না। পেশেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাইতেই থাকবে। আইডেন্টিফাই টার্গেট অর্গান ড্যামেজ, ইন্ট্রোডিউস লাইফস্টাইল ইন্টারভেনশন। এটার জন্য কাউন্সেলিং এর প্রয়োজন, শুধু মুখে বললেই হবে না অথবা লিখে দিলেই হবে না, অনেক কাউন্সেলিং এর প্রয়োজন আছে। আইডেন্টিফাই এন্ড ডিসকাস ট্রিটমেন্ট গোলস। ট্রিটমেন্ট গোলস নিয়ে ডিসকাস করতে হবে এবং এটা কার জন্য কি গোল সেটা আইডেন্টিফাই করতে হবে। Use atherosclerotic cardiovascular disease risk estimation to guide blood pressure threshold for drug therapy. এটা লাগবে, যেহেতু আমরা আগে আলাপ করছি যে পেশেন্টের আলটিমেটলি 10% or more হলে আমরা ট্রিটমেন্টের গোল এক ধরনের, আর না হলে আরেক ধরনের। Align treatment options with comorbidities. পেশেন্টের কমোমরবিডিটি দেখে আমরা ট্রিটমেন্টটা অপশনগুলো ঠিক করব, কম্পেলিং ইন্ডিকেশনগুলো ঠিক করব। অ্যাকাউন্ট ফর এজ, রেস, এথনিসিটি, সেক্স এন্ড স্পেশাল সার্কামস্টেন্সেস ইন ট্রিটমেন্ট। এগুলো আলাপ করলাম, স্পেশাল অনেকগুলো সার্কামস্টেন্সেস আছে, সেগুলো দেখে
এগুলোকে আমরা অ্যাকাউন্টে আনবো। ইনিশিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ ফার্মাকোলজি থেরাপি, এরপর আমরা ফার্মাকোলজি থেরাপিটা এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট ফলো আপ, ডিটেক্ট অ্যান্ড রিভার্স নন অ্যাডারেন্সের অনেকগুলোই কজ থাকে, সেগুলোকে আমরা ডিটেক্ট করবো এবং রিভার্স করার চেষ্টা করব। বিশেষ করে সল্ট হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি, এগুলো কিন্তু ইনভেরিয়েবলি নিতে হয় এবং এগুলো সম্পর্কে বারবার পেশেন্টকে বলতে হয়। ডিটেক্ট হোয়াইট কোট ইফেক্ট, মাস্ট অ্যান্ড কন্ট্রোল হাইপারটেনশন, এগুলো ডিটেক্ট করতে হবে এবং এগুলোকে এলিমিনেট করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা ফ্লো চার্টের মতোই আমরা হাইপারটেনশন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। থ্যাংক ইউ অল ফর পেশেন্ট শেয়ারিং ফর এ লং টাইম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, thank you for nice presentation. Sir, হ্যাঁ বলো। স্যার একজন রিপ্রোডাক্টিভ এজ পেশেন্ট, ওনার হচ্ছে 2টা ব্লাড প্রেশার ওষুধ দিয়েও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, কিন্তু সাথে ওরাল কন্ট্রাসেপটিভ পিল চলছে। এই ক্ষেত্রে স্যার আমার করণীয় কি বা পেশেন্টকে কি অ্যাডভাইস করা উচিত? এটা আসলে যেটা আমরা আলাপ করেছি যে কিছু ইন্টারফেয়ারিং ড্রাগস থাকে যেগুলো ব্লাড প্রেশার কন্ট্রোলে ইন্টারফেয়ার করে, সেটার মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা হচ্ছে একটা। এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট ডোজে ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আমরা টু ড্রাগসে যদি না হয় আমরা ইউজুয়ালি 3 ড্রাগসে যাব। তবে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটাকে অ্যাভয়েড করাটাই হচ্ছে এখানে বেটার। অ্যাভয়েড করে যদি আমরা টু ড্রাগেই কন্ট্রোল করতে পারি, সেটা বেটার দেন অ্যাডিং থার্ড ওয়ান, আমি মনে করি। 3 নম্বর একটা অ্যাড করে কন্ট্রোল করার চেয়ে আমরা ওসিপি কে অ্যাভয়েড করে টু ড্রাগ দিয়ে কন্ট্রোল, সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি তৌফিক বলছি স্যার। স্যার একটা পেশেন্টকে একটা হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে যেহেতু রিপ্রোডাক্টিভ সেই এইজে, যদি সেই ক্ষেত্রে তার মানে প্রথম মানে টার্গেট হলো অফেন্ডিং ড্রাগটাকে উইথড্র করা। কারণ আপনি অলরেডি 2টা ড্রাগ দিয়ে দিচ্ছেন। 2টা ড্রাগ দেওয়ার পরে আপনার মানে ইভ্যালুয়েট করতে হবে যে আপনি টার্গেটের চেয়ে কত পিছনে আছেন। টার্গেটের থেকে 5 থেকে 10 যদি পিছনে থাকেন, তাহলে যে অফেন্ডিং যে এজেন্ট গুলো আছে সেই এজেন্ট গুলো আপনি উইথড্র করলেই আপনি মোর দেন এনাফ। কিন্তু যদি আপনি টার্গেট থেকে 20-এর নিচে থাকেন, উপরে থাকেন, যে আপনার টার্গেট হলো ধরেন 130, আপনার ব্লাড প্রেশার আছে 180, সেই ক্ষেত্রে আপনার অন্য একটা ড্রাগ যোগ করতে হবে, প্লাস অফেন্ডিংটা বাদ দিতে হবে। আর যদি দেখেন যে আপনি 5 থেকে 10-এর মধ্যে আছে, তাহলে আপনি মডিফাই করলেই চলবে আপনার মানে আদার্স রিস্ক ফ্যাক্টর গুলা এবং মানে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট প্লাস অফেন্ডিং এজেন্ট। এই ক্ষেত্রে তার মেকানিক্যাল কন্ট্রাসেপশন নিতে বলবেন, আর টু ড্রাগ যেটা আছে সেটা যথেষ্ট। এবং এটা মানে এই স্টেজের উপর নির্ভর করবে কোন স্টেজে তার ব্লাড প্রেশারটা আছে। এবং প্রয়োজন হলে আপনি গাইডলাইন মেডিকেটেড থার্ড অপশনে যাবেন। থার্ড অপশনে আগে যদি ডায়াবেটিক্স না দিয়ে থাকেন, তো ডেফিনেটলি থার্ড মাস্ট বি এ ডায়াবেটিক ওয়ান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর একটু আরেকটা কোশ্চেন ছিল সাথে। একটা প্রেগনেন্ট ওমেন, স্যার তার তো হাইপারটেনশন, মানে প্রেগন্যান্সির আগে হাইপারটেনশন আছে। আমরা নরমালি তো হাইপারটেনশন কন্ট্রোল করেই প্রেগন্যান্সিটা অ্যালাউ করি। এখন এই ক্ষেত্রে তার যদি হাইপারটেনশন থাকে আগে থেকেই, সেক্ষেত্রে একলামসি হওয়ার ঝুঁকিটা কতটুকু, বা মানে পরবর্তীতে পি একলামসি হওয়ার কোনো এরকম স্টাডি আছে কিনা? এটা হচ্ছে যার হাইপারটেনশন, তো ক্রনিক হাইপারটেনশন আছে, সেই ক্ষেত্রে তো অন দা ব্যাকগ্রাউন্ড অফ ক্রনিক হাইপারটেনশন একটা একলামসিয়ার একটা গ্রুপই আছে। আর ডি নোভো একলামসিয়া এবং অন দা ব্যাকগ্রাউন্ড অফ ক্রনিক হাইপারটেনশন, সেখানে ঝুঁকি কিন্তু বেশি, ঝুঁকিটা কিন্তু বেশি। এবং একলামসিয়ার জন্য ঝুঁকি শুধু এটাও না, ওই যে মাল্টিপ্যারা, তারপর আর্লি এজ, ইয়াঙ্গার এজ, এগুলোও কিন্তু সাথে আছে। তবে আমি মনে করি যে যার অনগোয়িং হাইপারটেনশন আছে তার ঝুঁকিটা যার হাইপারটেনশন নাই তার চেয়ে বেশি। থ্যাংক ইউ স্যার।
স্যার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটা আমাদের মানে এটা পপুলার না কেন স্যার, মানে এটা কেন মানে ইয়ে হচ্ছে না? এটা তো খুব একটা মানে ইয়ে না, এটা তো একটা সিম্পল ডিভাইসের মতো, মানে আমরা আমরা যেটা হল্টার মনিটরিং এর যেগুলো করি সেটার মতোই, কিন্তু এটা কেন হ্যাঁ, খুব একটা ইউজ হচ্ছে না? আচ্ছা, অ্যাম্বুলেটরি মানে মানে ব্লাড প্রেশার মনিটরিং এর ইন্ডিকেশন দুই জায়গায়। একটা হলো মাস্কড হাইপারটেনশন আর একটা হলো হোয়াইট কোট হাইপারটেনশন। হ্যাঁ, আপনি যদি মাস্কড এবং হোয়াইট কোট হাইপারটেনশন সাসপেক্ট করেন তাহলে কেবলমাত্র অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর প্রশ্ন আসে, নতুবা কিন্তু প্রশ্ন আসে না। আপনার যদি ফার্স্ট মানে সেটিং এ ফার্স্ট ডায়াগনোসিস যদি আপনার ব্লাড প্রেশার 160/100 এর উপরে আসে, তাহলে হ্যাঁ, আপনার মাস্কড হাইপারটেনশন এবং হলো যে হোয়াইট কোট হাইপারটেনশন এক্সক্লুড হয়ে যায়। জি, প্লাস যদি আপনার ব্লাড প্রেশার 130/80 উপরে থাকে কিন্তু 160/90 নিচে থাকে, তখন আপনার দুইটা জিনিস আসবে, যে আপনার ব্লাড প্রেশার টার্গেটে না ব্লাড প্রেশার টার্গেটে না। যদি দেখা যায় যে এর মধ্যেই আছে ব্লাড প্রেশার, আপনার যেটা চাচ্ছেন, আপনার এই সেক্স এবং এই অনুসারে আপনার কন্ট্রোলের মধ্যে আছে, তাহলে আপনার ডায়াগনোসিস হতে পারে এটা মাস্কড হাইপারটেনশন, অথবা নর্মালি আপনার হাইপারটেনশন আছে। সেই ক্ষেত্রে আপনি নেক্সট রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে যে এই পেশেন্টের কোনো ধরনের রিস্ক আছে কিনা, মানে ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা এএসসিভিডি রিস্ক স্কোর 10% 20% উপরে কিনা বা 10% উপরে কিনা। যদি না থাকে কোনো ধরনের রিস্ক ইভ্যালুয়েশন করার দরকার নাই। আর যদি কেবলমাত্র থাকে, রিস্ক থাকে এবং তার ব্লাড প্রেশার 130/80 উপরে এবং 160 নিচে, এবং জি এই স্যার, ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার দরকার বর্ডার লাইন কেসটা। এখন হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যখন এরকম থাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে দিই, এবং 3 মাস পরে তার গাইডলাইন ডিরেক্টেড যে থেরাপি, সেই গাইডলাইন থেরাপিতে আসতে বলতে হয়। এখন যেহেতু তার মানে ব্লাড প্রেশার 130/80 উপরে এবং 160/90 নিচে, এই ক্ষেত্রে তার গাইডলাইন থেরাপিতে দুই দিকে যাইতে পারে। সে ড্রাগ ট্রিটমেন্টও আসতে পারে, অথবা সে মানে ওই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আসবে। 3 মাস পর তার যদি কন্ট্রোল না হয়, তখন আপনি ডিসিশন নিতে পারেন, তার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে পারেন। আপনি শুধু সাসপেক্টেড দুইটা কেসই আপনার করতে পারবেন, স্যার ঠিক আছে। আদারওয়াইজ না। এই জন্য মানে ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেন ব্লাড প্রেশার, খুব হাই ব্লাড প্রেশার থাকে, বর্ডার লাইন যে কেসগুলো থাকে সেগুলোরে আপনি রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন দেওয়ার পরে হয় কন্ট্রোল হয়ে যায়, নাইলে কিন্তু তার ব্লাড প্রেশার বেশি থাকে। তখন আপনার ডিসিশন এমনি নিয়ে ফেলেন যে না, এটা হাইপার টেনশনই, এটা হোয়াইট কোট না, বা এটা মার্কস হাইপার টেনশন না। এটা নিশ্চিত হইতে পারলে আর লাগে না, নিশ্চিত না হইতে পারলে যে ক্ষেত্রে ডাইলেমা থাকবে সেক্ষেত্রে আপনার নিতে পারবেন। এখন এই ক্ষেত্রে দুইটা মানে কন্টিনিউয়াস ব্লাড প্রেশার মনিটরিং সে গুড, কিন্তু যদি এটা না পারা যায় তাহলে হোম ব্লাড প্রেশার মনিটরিং করা যায়, বাড়িতে বসে ব্লাড প্রেশার মাপলো। কারণ হোম কন্টিনিউয়াস যে, হ্যাঁ, স্যার, হোম হোম ব্লাড ব্লাড প্রেশার, প্রেশার তো স্যার আসলে ইয়ে না, মানে অবজেক্টিভ না। ওই পেশেন্ট কিভাবে নিল না নিল তার সে হয়তো একটা রিডিং নিয়ে আসলো, আর আমরা যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করি তাহলে সেটা মোর অ্যাকুরেট হচ্ছে, ওখানে পেশেন্টের ইয়েটা থাকতেছে না আর কি। এখন ওই তো যে সেটা ডিজিটাল যে ব্লাড প্রেশার গুলো আছে, এগুলো যদি ভ্যালিডেটেড করা থাকে, ক্যালিব্রেট করা থাকে, ভ্যালিডেট করা থাকে, সেগুলো কিন্তু এখন এক্সেলেন্ট রেজাল্ট দেয়। হ্যাঁ, করোনা সিচুয়েশনে এখন কিন্তু সবাই ব্লাড প্রেশার ওই ডিজিটাল মেশিন দিয়ে দেখে, আগে যেটা মানে আসলে একটু পছন্দ করতো না, এখন ওইটাই নিয়েই দেখে, ওইটা দিয়েই চলে আর কি। তো এটা কিন্তু ওই যে করতে হবে, ভ্যালিডেট করতে হবে, ক্যালিব্রেট করতে হবে। ওই আপনি বলছেন যে একবার কিনে যে চলতেছে সেটাই যে চলতেছে, এটা না, মাঝে মাঝে এটা ক্যালিব্রেশন করতে হবে নর্মাল ইসের সাথে, নাহলে স্ট্যান্ডার্ড মেনটেন হবে না, বজায় থাকবে না। জি স্যার, এখন তো এটাই ইউজ হচ্ছে। স্যার বাসায় আমরা যে ডিজিটাল মেশিন গুলো ইউজ করি স্যার, তো এটা দেখা যায় এখন একবার একটা রিডিং দিল, একটু পর আরেকবার আরেকটা রিডিং দিল। এই স্যার মানে একটা থেকে আরেকটা অনেক সময় অনেক পার্থক্য থাকে, 3বার করার পরে দিকে এলোমেলো থাকে। স্যার এক্ষেত্রে কি কোনো সমাধান আছে এটা স্যার? এটা তো মুশকিল স্যার বলা কোনটা হাইপার টেনশন এই ডিজিটাল মেশিন দিয়ে তখন স্যার। এটা আসলে ব্যাপার হচ্ছে ওই যে যেটা বললাম যে ব্লাড প্রেশার মেজারমেন্টের যে কিছু কিছু প্রটোকল আছে, যেমন ধরো ব্লাড প্রেশার মাপতেছে একদিকে, পেশেন্ট কথা বলতেছে একদিকে, হাত নাড়াইতেছে একদিকে, পা নাড়াইতেছে, যে পাটা ভাঁজ করে বসে আছে, তো এক এক সময় এক এক পজিশনে থাকে, তখন দেখা গেল ওখানে ওই যেগুলো কমপ্লিট রেস্ট, তারপর হচ্ছে যে
হ্যান্ডের হার্ট লেভেলে হাত, তারপরে কথা বলবে না, তারপরে ওই যে কিছুক্ষণ আগে ক্যাফেইন স্মোকিং এগুলো অ্যাভয়েড করবে কমপক্ষে আধা ঘন্টা আগে, এই সমস্ত জিনিস মানলে দেখা যাচ্ছে খুব একটা ইয়ে হয় না। তাছাড়া ব্লাড প্রেশার তো এটা একটা বডির মধ্যে ডিফারেন্সটা খুব বেশি হবে না, কিন্তু যখন অনেক ডিফারেন্স হয় তখন বুঝতে হবে যে এই মেজারিং প্রোটোকলের মধ্যে কোনো একটা সমস্যা আছে। আদারওয়াইজ একটু ডিফারেন্স হবে, 1 2 3, অনেক সময় ওখানে তো 1 মানে 2 3 মানে এইভাবেও আসে। আমরা ইউজুয়ালি যখন ওই ইয়েতে মাপি তখন আমরা অনেকগুলো ফ্র্যাগমেন্টস আমরা ইয়ে করি না, কিন্তু ওখানে আসতে একটু ডিফারেন্স হবে, 5 to 10 এগুলো কোনো ব্যাপার না, কিন্তু বেশি ডিফারেন্স হবে তখন বুঝতে হবে যে অন্য কোনো সমস্যা আছে, পেশেন্টের পজিশনের ব্যাপার আছে, পেশেন্টের ইমোশনের ব্যাপার আছে, এই সমস্ত কারণে হয়তো ইয়ে হতে পারে। আর স্যার যেটা বললেন যে অবশ্যই প্রেশার মেশিনটা ভ্যালিডেট রাখতে হবে। দেখা গেল যে অনেক দিনের পুরাতন ব্যাটারি কাজ করতেছে না, বা যে কোনো কারণে লিকিং টিকিং আছে, সেক্ষেত্রে উল্টা পাল্টা রিডিং দিতেও পারে। জন্য ওই মেশিনটাও ভ্যালিডেট রাখতে হবে, অ্যাকুরেট রাখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই একটা ড্রাগ দিয়ে যদি শুরু করার পরে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, আমরা স্যার কতদিন পরে স্যার মানে আরেকটা ড্রাগ স্যার অ্যাড করব? একটা ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে না কতদিন পরে? ইউজুয়ালি এখানে আমরা 3 উইকস এর ইয়ে করব। আর ওই যে ফলো আপে যেটা আছে যে 1 মান্থ আছে, আবার কোনোটাতে আবার 3 to 6 মান্থ আছে। তো 3 উইকস অথবা 4 উইকস মানে তো 1 মান্থ, এই পরিমাণ ওয়েট করতে হবে। হ্যাঁ, এই দেখা গেল যে একটা ড্রাগ দিলাম 1 সপ্তাহ পরেই এসে আবার মানে এরকম যেন না হয়। হ্যাঁ, কারণ আর অন্য যে সমস্ত রিস্ক ফ্যাক্টর বা যেগুলো মানে ইন্টারফেয়ারিং ফ্যাক্টর আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় ইন্টারফেয়ারিং ফ্যাক্টরের কারণে একটা ড্রাগ দিয়ে হচ্ছে না, কিন্তু ওইগুলো আইডেন্টিফাই করে এগুলো রিমুভ করতে পারলে দেখা গেছে যে এটা ওই উইদিন 3 উইকস এর মধ্যে আমরা একটা টার্গেটে আসতে পারি। সেক্ষেত্রে যদি না হয় তাহলে আমরা ওইটা তো বললাম যে সেকেন্ড ড্রাগ ইউজ করা, সেটার চেয়ে আমার ওই ইন্ডিকেশনের স্টেজ 2 হাইপারটেনশনে আমি প্রথমেই 2 ড্রাগস দিয়ে স্টার্ট করাটাই বেটার। আর সেটাও অপশন ক্লাস 2B, যে 1 ড্রাগ দিয়ে তারপরে ওইটাকে ইন্টেন্সিফাই করে সেকেন্ড ড্রাগ, সেটাও করা যায়। তবে তার চেয়ে বেটার হচ্ছে ওই ক্ষেত্রে 2 ড্রাগস দিয়ে শুরু করাটা। 3 উইকস, ইউজুয়ালি 3 উইকস to 4 উইকস আমরা ইয়ে করবো, অবজার্ভ করবো। এটা একটা সিম্পল ফর্মুলা আছে একটা, যেটা হচ্ছে মানে স্টেজ 1 মানে 1 ড্রাগ, স্টেজ 2 ইউজুয়ালি 2 ড্রাগস। এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। যদি আপনি স্টেজ 2 তে দেখেন তাহলে ব্লাড প্রেশার, এখন স্টেজিং এ আবার ইএসসি এবং মানে আমেরিকান কলেজের কার্ডিওলজিতে ভাগ আছে। আপনি যদি 140/90 উপরে ব্লাড প্রেশার দেখেন তাহলে সেটা হলো ইএসসির গাইডলাইন অনুসারে স্টেজ 1, আর এসসিসির মানে গাইডলাইন অনুসারে স্টেজ 2। এখন হচ্ছে মানে মোস্ট অফ দি মানে কেসেস আসলে সিঙ্গেল ড্রাগ কাজ করে না, সিঙ্গেল ড্রাগ খুবই কম কাজ করে। তারপর স্টেজ 1 এ যদি থাকে 130 থেকে 159 পর্যন্ত যদি থাকে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 থেকে 89 পর্যন্ত থাকে, তাহলে ইট ইজ বেটার টু স্টার্ট উইথ সিঙ্গেল ড্রাগ। সিঙ্গেল ড্রাগ দিয়ে আপনি শুরু করবেন, কারণ টার্গেট হবে কত মিনিমাম ড্রাগে আমি তাকে কন্ট্রোল করে রাখতে পারি। আর এটা ওই যে এটাই 3 থেকে 4 সপ্তাহ, মানে স্ট্যান্ডার্ড প্রোটোকল হলো 4 সপ্তাহ পরে আপনার মানে ড্রাগের রিভিউ করা। সে প্রতিদিন হোক, না হলে সকাল বিকাল হোক, মাস সপ্তাহে হোক, সে তার সুবিধা মতো সময় সে তার একটা রেকর্ড করে রাখবে। এবং এই ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার কখনো যদি খুব বেশি ক্রস করে, মানে বেশি ক্রস করা কি, যে মনে করেন যে হাইপারটেনশন আর্জেন্সি লেভেলে চলে যায়, তাহলে কিন্তু আপনি আর বসে থাকেন না যে না আমি 1 মাস পরে আবার দেখবো। হাইপারটেনশন আর্জেন্সি যে বলা আছে 160/100 এর উপরে যদি ব্লাড প্রেশার শুরু হয়, তাহলে ইররেসপেক্ট অফ দি স্ট্যাটাস আপনার মানে করতে হবে, শুরু করতে হবে ট্রিটমেন্ট। কিন্তু এই ট্রিটমেন্ট যে শুরু করবেন তার আগে আপনার নিশ্চিত হইতে হবে দিস ইজ দি রাইট প্রেশার, কারণ এই প্রেশারটা মোর দ্যান 2 অকেশনে হইতে হবে এবং মোর দ্যান 5 মিনিটস ইন্টারভ্যাল হইতে হবে। ইট মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ। একবার প্রেশার মাপলাম, সেটা খুব বেশি দেখলাম, এটা দিয়ে চিকিৎসা শুরু করে দিই, হ্যাঁ এটা যেন না করেন। আপনার চেম্বারে আপনি
মানে সবচেয়ে নেগলেক্টেড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রেশার মাপা। আমরা কখনোই প্রেশারটা ভালোভাবে মাপি না। ইভেন আমি নিজেও যখন মাপতে চেষ্টা করি প্রেশার, তখন দেখি যে আমি একটু মানে অন্যমনস্ক হয়ে যাই। আপনাদের কথা আর কি বলবো, যেটার উপরে দিয়ে মানে আমাদের ব্রেড এন্ড বাটার সেটা মাপতে যেয়ে আমি মাঝে মাঝে ভুল করে ফেলি। এই জন্য প্রায়ই আমি 2 বার করে প্রেশার মাপি। প্রথমবার কি যে ভুল হয়ে গেছে মনে নাই, আবার দ্বিতীয়বার মাপি। আমি নিজে প্রেশার মানে চেক করি, আমার অ্যাসিস্ট্যান্ট থাকা সত্ত্বেও। তো সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্টের উপরে মানে করবেন না। আমি যখন আমার ম্যামের আন্ডারে আমি মানে চেম্বারে কাজ করতাম, তখন মানে প্রেশার আমরা দেখতাম এবং এটা মানে ভেরিফাই করতাম। ভেরিফাই করে যদি কম হইতো বেশি হইতো কমা দিত। তো আমরা সেখান থেকে মানে সে বোঝানোর চেষ্টা করতে যে প্রেশার মেজারমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। এবং সে একটা ওই যে মার্কারির ব্লাড প্রেশার মেশিন এনে দিত, ওই অ্যান্ড্রয়েড মেশিন দিয়েও আমাদের মাপতে দিত না, বলতো যে মার্কারি ব্লাড প্রেশার যেটা আছে সেটা দিয়ে মাপবা, ওইটা দিয়ে মোর একুরেট হয় এবং 1 2 3 4 এই সেইটা বলতো যে প্রতি মানে সেকেন্ডে অল্প অল্প কমাইতে হবে। এটা 2 মিলিমিটারের বেশি একসাথে তুমি যেন না কমাই করো প্রতি সেকেন্ডে। 1 থেকে 2 সেকেন্ডে প্রতি 2 মিলিমিটারের মতো নামাইলে তারপরে বোঝা যাবে। এটার জন্য ওই যে মানে 1 ড্রাগ আর 2 ড্রাগের মানে ইনিশিয়েশন এইরকম। এবং যদি 1 ড্রাগে না হয় তাহলে সেক্ষেত্রে 2 ড্রাগ দিতে পারবেন। সেটা হচ্ছে ওই যে 1 ড্রাগের হাইয়েস্ট ডোজ না দিয়ে 2 ড্রাগের এখন যেটা কম্বিনেশন যেটা প্রক্রিয়া করে, দুইটাই স্মল ডোজে দেওয়া হয় এবং 2 ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন এরকম ড্রাগ দেওয়া হয়। একটা হয়তো র্যাশ ব্লক করলো আর একটা ডায়ুরেটিক ব্লক করলো, অথবা একটা র্যাশ ব্লক করলো আর একটা ভ্যাসোডাইলেটর হিসাবে ব্লক করলো, কাজ করলো। এই দুই ভাবে মানে ড্রাগ মানে দিয়ে কাজ করা হয়। ইউজুয়ালি কম্বিনেশন দেওয়া হয় যে ডায়ুরেটিক্স থাকে একটা অথবা একটা র্যাশ ব্লকার থাকে একটা, এবং বয়স অনুপাতে যদি থাকে তাহলে সেটা হলো ওই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করে, যদি বয়স 55 এর উপরে হয়। নতুন যে ইএসসি গাইডলাইন যেটা আছে সেটা হলো ইনিশিয়ালি তারা মানে 2 ড্রাগ কম্বিনেশন দিয়ে শুরু করতে বলছে যদি ব্লাড প্রেশার অ্যাবভ দি টার্গেট থাকে। কারণ তাদের যে টার্গেটের মানে স্টেজ 1 হাইপারটেনশন মোর দ্যান 160/90, এই জন্য কিন্তু তারা বলছে যে ইনিশিয়ালি তুমি যখন শুরু করো তখন এটা 2 ড্রাগ দিয়ে শুরু করো। কিন্তু ইউরোপিয়ান মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি তাদের হাইপারটেনশন হলো মোর দ্যান আর ইকুয়াল টু 130 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 80। আপনারা ব্লাড প্রেশার বলতে যে কিন্তু ইকুয়াল টু আর মোর দ্যান বলতে হবে, যে স্টেজ 1 হাইপারটেনশন মানে ইকুয়াল টু মোর দ্যান 130, ইকুয়াল টু আর মোর দ্যান 80 মিলিমিটার অফ মার্কারি। এটা গ্রেটার বলেন না, গ্রেটার বললে আপনাদের একটু ভুল থেকে যায়, সেটা কারেকশন করতে হবে। ম্যাকলিওডের 50 পেজে এই কারেকশনটা দেওয়া আছে। এবং যদি আপনারা এইগুলো খেয়াল করেন তাহলেও দেখবেন যে এসিসি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছে। থ্যাংক ইউ। কোশ্চেন যদি না থাকে তাহলে মানে এনামে অনেক ধন্যবাদ। এনাম অনেক কষ্ট করে খুব সুন্দরভাবে হাইপারটেনশন পড়াইছেন নাকি। তো এক্ষেত্রে মানে আমি মনে করি যে এনাম আপনার এই কষ্টটা আপনি এই যে স্লাইড কয়টা ওদেরকে যদি আপনি দিয়ে দেন, সেবুলকে যদি দিয়ে দেন তাহলে সেবুল ওদেরকে দিয়ে দিতে পারে। কারণ এটা মানে ওরা মানে হ্যাঁ এটা খুব সহজভাবে ওরা এটা করতে পারে। আপনি অনেক কষ্ট করে তৈরি করছেন। এটা মানে আসলে আপনাদের আমাদের কষ্টটা হলো স্টুডেন্টদের জন্যই। এখন আমি এত কষ্ট করে তৈরি করলাম করলাম, যে স্টুডেন্ট যদি সামান্য কিছু না নিতে পারে তাহলে আমার এই কষ্টের তো কোনো দাম নাই। হ্যাঁ, যে এই সেই জন্যই আমি আমি মানে চেষ্টা করি যে ওরা যখন মানে টিচার হবে তখন যেন ওদের একটা ফুটপ্রিন্ট থাকে যে না এই মানে হাইপারটেনশনটা এনাম স্যারে পড়াইছিল, খুব ভালো করে পড়াইছিল, এই যে টপিকটা অমুক স্যারে পড়াইছিল সে খুব মানে যত্ন করে মানে টাইম নিয়ে সে আমাদেরকে পড়াইছে। পড়ানোর মধ্যে 2 রকম থাকে, একটা আন্তরিকতার সাথে পড়ানো আর একটা আন্তরিকতা ছাড়া পড়ানো। তো এটা পড়লেই বোঝা যায় এবং স্টুডেন্টদের কোশ্চেন গুলার অ্যান্সারের মোল্ডিং দেখলেও বোঝা যায়। অনেক স্যাররা আছে কেমন কেমন করে মানে ক্লাস নেওয়ার পরে কেমন করে তাড়াতাড়ি মানে বিদায় নেবে, আচ্ছা ঠিক আছে যাই হয়ে চলে যায়। কারণ
স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার করতে ভয় পায়, কিন্তু সে যে মানে ভয় ভয় পেয়ে তো লাভ নাই, কারণ তাকে একটু ফেস করতেই হবে কোশ্চেন। এবং আমি খুব খুশি হই যদি আমার স্টুডেন্টরা মানে প্রেজেন্টেশনের পর পরই ইডিওটিক হোক আর নন ইডিওটিক হোক আর ব্রিলিয়েন্ট হোক, কোশ্চেন করলেই মানে অনেক কিছু বের হয়ে আসে। এবং সেটা যদি বোকার মতো প্রশ্ন হয় তাও আমরা অ্যালাউ করি, অ্যাকসেপ্ট করি, যেগুলো খুব এগুলো কোনো অসুবিধা নাই। সেদিন দেখছি আদিলের ক্লাসে তোমরা আনস্টেবল এনজাইনা মানে তাকে মানে ইএমআই মানে সিচুয়েশন বলছো। আনস্টেবল এনজাইনা টোটালি একটা এনজাইনা, আনস্টেবল এনজাইনা, এটা ইসকিমিয়া, এটা এমআই না, কারণ এখানে ট্রোপোনিন রিলিজ হয় না, এসটিটি চেঞ্জ হয় না, বা হইলেও এটা এতই সামান্য যে যেটা মানে এমআই এর জন্য মানে সাফিসিয়েন্ট না, এমআই আসে না। কিন্তু তাকে সেদিন আনস্টেবল এনজাইনে তাকে এমআই বা নন এসটিএমআই এগুলোর সাথে কনফিউজ করছে, যদিও আনস্টেবল এনজাইনে অ্যাকুট করোনারি সিনড্রোমের একটা কম্পোনেন্ট পার্ট, কিন্তু ইট ইজ টোটালি ডিফারেন্ট। এমআই এবং আনস্টেবল এনজাইনা নামই এনজাইনা, তাহলে সে তো এমআই মানে ক্যাটাগরিতে পড়বেই না। তা সে এই ধরনের ইডিওটিক কোশ্চেনও তারপরও অ্যাকসেপ্টেবল, কারণ আমার ভিতরে কনফিউশন থাকতেই পারে, আমি তো সেটা দিস ইজ দ্য হাই টাইম যেটা আমাদের জাজ করে নেওয়ার দরকার।